কিশোরী এবং আমি বরাবরই ঠাকুর মশাইয়ের অর্থাৎ তোমাদের সকলের প্রিয় তারানাথ তান্ত্রিকের কাছ থেকে গল্প শুনতে ভালোবাসি। এমনই একবার আমাদের সুযোগ হয়েছিল একসাথে দুটো গল্প শোনার। প্রথম গল্পের বিষয় যদি খানিকটা বলতে হয় তাহলে তোমরা বলো তো, ডুব পুকুর আসলে কি? কেন কোনো যুবক সেই পুকুরে পদার্পণ করে না? মৃত্যু ভয়? কি রহস্য লুকিয়ে আছে সেই পুকুরকে ঘিরে? আর দ্বিতীয় গল্পে বিনোদিনী কে? তার মনোবাঞ্ছা কি পূরণ করতে পারবে তারানাথ? বেশি কিছু বলবো না এই বিষয়ে। এবার সরাসরি মূল গল্পে ফিরব। আমাদের সাথে সাথে এবার তোমরাও শুনবে আজকের এই মেগা এপিসোড। পরপর তারানাথের দুটি গল্প একসাথে। লেখক সুরজিৎ ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের কাহিনী ডুব পুকুর এবং বিনোদিনী, এই দুটি গল্প। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি ব্রতদীপ। তারানাথ তান্ত্রিকের চরিত্রে পার্থ মুখার্জি, অন্যান্য চরিত্রে সাগ্নিক, বৌনিশা, ইন্দ্রনীল, সায়র, অধ্যায়, অভিযান, শিউলি। শুরু হচ্ছে আজকের বিশেষ কাহিনী তারানাথ তান্ত্রিক মেগা এপিসোড। দুটি গল্প, তারানাথ তান্ত্রিক ও ডুব পুকুর এবং বিনোদিনী। আমি আর কিশোরী যখন হনহনিয়ে মটলেনে তারানাথ তান্ত্রিকের বাড়ির সদরের সামনে এসে উপস্থিত হলাম, তখনও বৃষ্টি হব হব করেও হয়নি, যেন আমাদের জন্যই সে থমকে ছিল এতক্ষণ যাব। বন্ধ দরজার গায়ে বেশ কয়েকবার জোরালোভাবে টোকা মারতে তারানাথের মেয়ে চারি এসে প্রতিবারের ন্যায় এবারও দরজাখানা খুলে দিয়ে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে আসুন, এক্ষুনি বৃষ্টি নামলো বলে। আমি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের ঘরে ঢুকে আসতেই চারি দরাম শব্দে দরজাখানা বন্ধ করে ভিতর থেকে আগল তুলে দিল। এক ফোঁটা দু ফোঁটা করে এবার দেখতে দেখতে ঝেঁপে বৃষ্টি শুরু হলো। চারি আমাদের দিকে তাকিয়ে বলল, যান কাকা বাবু, আপনারা দাওয়ায় উঠে বসুন, আমি বাবা মশাইকে ডেকে দিচ্ছি। তিনি সেই কখন থেকে কেমন যেন থম মেরে বসে আছেন বাইরের দিকে তাকিয়ে। কি যে হয়েছে কে জানে। আমি আর কিশোরী এবার উঠে এলাম দাওয়ায়। সেখানে রাখা তক্তপোষের উপর বেশ জাকিয়ে বসলাম আমরা দুজন। চারি চলে গেল ঘরের ভিতর তারানাথ তান্ত্রিককে ডাকতে। আমি আর কিশোরী যখন নিজেদের মধ্যে কথাবার্তা বলতে ব্যস্ত, ঠিক এমন সময় পিছন থেকে ঠাকুর মশাই এর গাম্ভীর্যপূর্ণ স্বরে বলা কয়েকটা কথা আমাদের শ্রবণ ইন্দ্রিয়ে ভেসে এলো। এতক্ষণে তোমাদের আসার সময় হলো, তা একটু পা চালিয়ে আসতে পারো তো? বলি, পথের মাঝে আসার সময় অত গল্প গুজব হাসি ঠাট্টা কিসের? তোমরা জানো তোমাদের জন্য এই বয়সে এসে ঠিক কতখানি শক্তি আমার ক্ষয় হলো। এছাড়াও আজকে কেবলমাত্র আমি কিশোরীর মুখ চেয়ে প্রকৃতির বিরুদ্ধে গেলাম, যেটা মোটেও উচিত কার্য নয়। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের বলা একটি কথাও বুঝতে পারলাম না। আমরা কেবল ভ্যালভ্যাল করে দৃষ্টি বিনিময় করলাম একে অপরের সাথে। তারানাথ তান্ত্রিক পুনরায় নিজে থেকেই বলতে শুরু করলেন, কিশোরী, তুমি তোমার ফতুয়ার বুক পকেটে একখানি বিশেষ জরুরি দরকারি কাগজ রেখেছিলে বেশ কয়েকদিন আগে। সেটা বের করার কথা তোমার মনেই নেই, ভুলে গেছো পুরোপুরি। আজ পথে আসার সময় যদি বৃষ্টির জলে ওটা ভিজে যেত, তাহলে যে ঠিক কত বড় ক্ষতি তোমার হতো তা তুমি বুঝতে পারবে ওই কাগজখানি দেখলেই। কেবলমাত্র তোমার কথা চিন্তা করে আমি কিছু সময়ের জন্য বৃষ্টি থামিয়ে রেখেছিলাম। তোমরা আমার বাড়িতে পা রাখার সাথে সাথে প্রকৃতির কাছে ক্ষমা চেয়ে আমি আমার মন্ত্র তুলে নিলাম এবং যথারীতি প্রবল বেগে বৃষ্টিও আরম্ভ হলো। ঈশ্বরী এবার অত্যন্ত দ্রুততার সাথে একটা ফতুয়ার বুক পকেটে আঙুল ভরে টেনে বের করে আনলো একটা চিরকুট জাতীয় কিছু। তারপর সেটা খুঁড়ে চোখের সামনে মেলে ধরল সে, আর সাথে সাথেই আমি দেখলাম তার চোখ মুখ জুড়ে যেন একটা বাকরুদ্ধকর বিস্ময় ঘটে গেল। আমি থমথমে গলায় জিজ্ঞাসা করলাম, কি হলো ভাই, কিসের কাগজ এটা? সত্যি কোনো দরকারি কিছু কি? আমার প্রশ্নে কিশোরী এবার ভাঙা ভাঙা গলায় বলল, দরকারি বলে দরকারি, এটা একটা জমির দলিল সংক্রান্ত জরুরি নথিপত্র। বিষয়টা আমার মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল। গত কয়েকদিন আগে এই কাগজ আমায় রাস্তার মধ্যে দিয়েছিল আমারই এক পরিচিত ব্যক্তি। ঘরে এসে ভালোভাবে কাগজটা রাখার বদলে
তা কেমন অসুরক্ষিত অবস্থায় রেখেছি দেখো। ভাগ্যিস বৃষ্টির জলে এটা ভিজে যায়নি, না হলে যে কি অনর্থ ঘটতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। আমি আর কিশোরী এবার তারানাথ তান্ত্রিকের মুখের দিকে তাকালাম। মেঘের কারণে এমন অসময়ে চারপাশ অন্ধকার হয়ে উঠলেও আমাদের মনে হলো তারানাথ যেন মিটি মিটি হাসছে আমাদের পানে চেয়ে। আমি আর থাকতে না পেরে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, আপনি কিভাবে জানলেন যে কিশোরীর পকেটের ভিতর এই অত্যন্ত প্রয়োজনীয় কাগজটি রয়েছে? আপনি কি তবে সত্যি বৃষ্টি রোধ করে রেখেছিলেন? তোমরা জানো না, আমি এমন অনেক কিছুই করতে পারি বা আগে ভাগে টের পাই যা আর 5 জন সাধারণ মানুষ পায় না। আর যদি বলো বৃষ্টি রোধ করে রাখার ক্ষমতার কথা, তাহলে আমি বলবো ওরকম কিছু কিছু ক্ষমতা আমার আছে, তবে নিতান্ত সাধারণ কোনো কারণে সেগুলির প্রয়োগ করা কঠিনভাবে নিষিদ্ধ। কিশোরী কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল নিজে থেকেই। সত্যি ব্যাপারটা যে ঠিক কি ঘটলো তা আমার মাথাতেও যেন ঢুকলো না। বাস্তবে বৃষ্টি থমকে থাকার সাথে কি ঠাকুরমশাইয়ের তন্ত্রমন্ত্র কোনোভাবে জড়িত, নাকি গোটা ব্যাপারটাই নেহাত প্রকৃতির খামখেয়ালি অর্থাৎ কাকতালীয়? সেসব বিষয় ভাবতে আর অযথা মাথা ঘামালাম না বিন্দুমাত্র। পরিশেষে আমার কেবলমাত্র একটি কথাই মনে হলো যে যা হয় তা ভালোর জন্যই হয়। আমি এবার পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিলাম। তারানাথ তান্ত্রিক অত্যন্ত আনন্দের সাথে সেটা গ্রহণ করলেন। পাসিং শোয়ের প্যাকেট খুলে একখানা সিগারেট বার করে ফস শব্দে দেশলাই জ্বালিয়ে আগুন ধরালেন তাতে। একদল শৈত্য প্রবাহের ন্যায় শীতল বায়ু এসে আমাদের উপর যেন হুমড়ি খেয়ে পড়ল। সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট বাকি অংশটুকু ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের ভাঙা মালায় গুজে দিয়ে তিনি বললেন, এই যা বৃষ্টির বহর দেখছি, তাতে এখন থামবে বলে মনে হয় না। বুঝলে হে, তোমাদের এখন আর ফেরার কোনো সম্ভাবনা নেই। আজকে বরং তোমরা দুটিতে মিলে আমার ঘরের অন্ন মুখে দিও। আমি চারিকে বলে দিচ্ছি যেন তোমাদের জন্য ভাতের চাল নেয়। এই গরিব ব্রাহ্মণ ঠাকুরের ঘরে না হয় একবেলা একটু কষ্টসিষ্ট করে খেয়ে নিও। আচ্ছা ঠাকুরমশাই, সেসব হবে না হয়, আপনি বরং এবার আপনার অতীত জীবনে ঘটা একখানা জব্বর কাহিনী বলুন দেখি। আমার কথায় তালে তাল মিলিয়ে কিশোরী বলল, হ্যাঁ ঠাকুরমশাই, একেবারে অন্য ধরনের কিছু শুনতে চাই। আর বিলম্ব না করে বেশ জমজমাট একখানা কাহিনী বলুন দেখি। আরে বলবো বলবো, এত চাপ নিচ্ছ কেন? গল্পের আসর উষ্ণ চা ব্যতীত একেবারেই জমে না। একটু অপেক্ষা করো, আমি চারিকে চা করতে বলি। চারি, মারে 3 পেয়ালা চা দিয়ে যাস তো মা, আর সাথে কিছুটা মুড়ি মাখাও আনিস। তারানাথের কথা শেষ হতে না হতেই রন্ধনশালার ভিতর থেকে চারির কণ্ঠস্বর ভেসে এল। পিতার কথার জবাবে সে বলল, যাচ্ছি বাবা মশাই, একটু অপেক্ষা করুন, এক্ষুনি চা করে নিয়ে যাচ্ছি। মিনিট কয়েকের মধ্যেই চারি উষ্ণ চায়ের 3 পেয়ালা হাতে নিয়ে এগিয়ে এলো আমাদের দিকে। অন্ধকারের মধ্যেও দেখলাম মেয়েটার মুখে একটা অদ্ভুত উজ্জ্বল দীপ্তি খেলে বেড়াচ্ছে। কাঁচা মরিচ, অঙ্কুরিত ভিজে ছোলা, সামান্য লবণ আর কিঞ্চিত নির্ভেজাল খাঁটি সরিষার তেল দিয়ে বেশ ভালো করে মুড়ি মাখা করে এনে আমাদের সামনে তার নামিয়ে রাখলো মেয়েটা। এক খাবল মুড়ি তুলে মুখে পুড়ে চিবোতে লাগলাম তৃপ্তি করে। তারপর চায়ের পেয়ালায় একটা লম্বা চুমুক দিলাম 2 চোখ বন্ধ করে। তারানাথ তান্ত্রিক এবার বলে উঠলেন, আজ আমি তোমাদের এমন একখানা কাহিনী শোনাবো যা সম্পূর্ণভাবেই আলাদা ধরনের। এই কাহিনী আজ থেকে বহু বছর আগের, কিন্তু এ ঘটনা ছিল আমার তন্ত্র জীবনের মধ্যবর্তী পর্যায়ে বলা চলে। তখন শীতকাল, পৌষের হাড় কাঁপানো ঠান্ডা কাবু করেছে সকলকে। আমি বাড়িতে বসে আছি। বেশ কয়েক মাস একটানা বাইরে কাটিয়ে শিখে এসেছি নানান বিদ্যা। মা উঠোনের মিঠে রোদে সাদা মোলায়েম কাপড় বিছিয়ে তার উপর নিজের হাতের সুন্দর গয়না বড়ি দিয়েছেন। নিমতলায় রাখা আছে কাঁচের বয়ামে ভরা বিবিধ টক ঝাল মিষ্টি আচার। রোয়াকে বসে আমি রোদ পোহাচ্ছি আর একটা লাঠি হাতে কড়া নজরে তাকিয়ে আছি বড়িগুলোর দিকে, যাতে কোনো পাখালি এসে সেগুলিকে নষ্ট না করে দেয়। আচমকা এমন এক সময় নজরে গেল সদরের পানে। আমি দেখলাম এক বৃদ্ধ দরজার ফাঁক দিয়ে
মুখ গলিয়ে ভেতর পানে তাকিয়েছেন। তার চোখের মনি মোটেও স্থির নয়, অত্যন্ত ব্যাকুলভাবে তিনি যেন কাউকে খুঁজে চলেছেন। আমি এবার একটু গলা খাঁকারি দিয়ে বললাম, কে কে আপনি? কাউকে খুঁজছেন কি? আমার কথায় সেই বৃদ্ধ এবার মুখে কিছুটা সৌজন্যমূলক হাসির রেখা ফুটিয়ে তোলার ব্যর্থ প্রচেষ্টা করে বললেন, আগে বাবা, এটাই কি তারানাথ তান্ত্রিকের গৃহ? আসলে এই তল্লাটে আমি নতুন তো, তাই ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তপব্রত সেন। আমি আসছি সেই বহু দূরের সেই নির্মলা নদীর তীরবর্তী গ্রাম সবুজডাঙ্গা থেকে। বৃদ্ধকে দেখে আমার ভারী মায়া হলো। যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তার সেই ক্লান্তি মুখমণ্ডল জুড়ে পরিস্ফুটিত হয়েছে। আমি তাড়াতাড়ি তাকে ভিতরে আসতে বললাম। দুয়ারে একটি আসন বিছিয়ে দিয়ে ঘর থেকে এক ঘটি ঠান্ডা জল আর কিছুটা পরিষ্কার গামছা এনে তার হাতে দিয়ে বললাম, আসুন আসুন, ভিতরে আসুন। আপনি একেবারেই সঠিক স্থানে এসে পড়েছেন। এটি হলো তারানাথ তান্ত্রিকের গৃহ। ঘটির এই জলটা দিয়ে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন, তারপরে এই গামছা দিয়ে হাত মুখ মুছে নিন। আমি বরং আপনার জন্য একটু জল বাতাসের ব্যবস্থা করি। আমি এবার বাড়ির অন্দর থেকে কিছুটা পানীয় জল আর কয়েকটা গুড়ের বাতাসা এনে সেই বৃদ্ধের হাতে দিলাম। বৃদ্ধ আমার মুখোমুখি দাওয়ায় বিছানো আসনের উপরেই বসে বললেন, কই বাবা, তারানাথ তান্ত্রিক মহাশয় কোথায়? তাকে দয়া করে একটিবার ডেকে দাও। ঠাকুরকে বড় প্রয়োজন আমার। আমাদের সম্মুখে এখন এক অতীব ভয়ানক বিপদের খাঁড়া ঝুলছে। ঠাকুর মশায়ের নাম প্রশংসা অনেক শুনেছি পঞ্চজনের মুখে, তাই তো এমন তড়িঘড়ি ছুটে এলাম বহু দূরের রাস্তা অতিক্রম করে। দয়া করে একটিবার তারানাথ তান্ত্রিককে ডেকে দাও, তার সাথে কিছু কথা আছে আমার। আমি এবার কিছুটা হেসে সেই বৃদ্ধের দিকে তাকিয়ে বললাম, আগে আমি তারানাথ চক্রবর্তী ওরফে তারানাথ তান্ত্রিক। আপনি আমাকেই খুঁজছেন অনেকক্ষণ যাবৎ। আমায় ক্ষমা করবেন, আমি নিজের পরিচয় দিতে পারিনি এতক্ষণ ধরে। আমার কথা শুনে বৃদ্ধ তপব্রত খানিকটা যেন হকচকিয়ে গেলেন। বিস্ময়ের ঘোর কাটিয়ে তিনি বললেন, ছি 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 ছি, ক্ষমা করো বাবা, মাফ করো আমায়। আমি তোমায় চিনতে পারিনি। আমার কাছে ক্ষমা প্রার্থনা করে বৃদ্ধ আমার পদযুগল ধরতেই যাচ্ছিলেন। আমি দ্রুততার সাথে তার হাত দুখানি জড়িয়ে ধরে বললাম, আহা আহা, এ কি করছেন আপনি? এ কি করছেন? বলি, আমায় কি মহাপাতক করবেন? আপনি আমার থেকে যথেষ্ট বড়, প্রায় পিতৃ সমতুল্য। আপনি আমার পা ধরলে আমার যে মহা পাপ হবে, আমার যে নরকেও ঠাঁই হবে না। আপনি আমাকে চিনবেন কি করে? এর পূর্বে তো আমাদের কখনো সাক্ষাৎ হয়নি, অতএব আপনার কোনো রূপ দোষ নেই। সত্যি বাবা, তোমার নাম অনেক শুনেছিলাম। তোমার নিকটে এসে বুঝলাম তোমার সম্পর্কে যা যা শুনেছি তার সবটাই একেবারে যাকে বলে ধ্রুব সত্য। ওই সব কথা এখন বন্ধ করুন। তার পরিবর্তে বরং বলুন, তারানাথ তান্ত্রিক অর্থাৎ আমার সাথে আপনার কি প্রয়োজন? কেন এমন হন্তহন্ত হয়ে ছুটে এলেন বহু দূরের সবুজডাঙ্গা থেকে? কিছু কি হয়েছে? কি যেন দরকারি কথা বলবেন বলছিলেন, সবটা এবার খুলে বলুন দেখি। বলছি বাবা, বলছি। আমি তপব্রত সেন, সবুজডাঙ্গার সেন পরিবারের এক সদস্য। আমাদের বাড়ির আদরের ছোট খোকা নাম হলো মৃত্যুঞ্জয় সেন। মৃত্যুঞ্জয়কে নিয়েই হয়েছে যত কাণ্ড। মৃত্যুঞ্জয় আমাদের বংশের অত্যন্ত মেধাবী সৎ একজন যুবক। তাকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই। গোটা সবুজডাঙ্গার 8 থেকে 80 প্রতিটি মানুষ তাকে চেনে এক নামে। নিজেদের বাড়ির ছেলে বলে বলছি না বাবা, বিশ্বাস করো। মৃত্যুঞ্জয় শিক্ষা দীক্ষায় যেমন পটু, তেমনি অস্ত্রবিদ্যা, মৎস্য শিকার, অশ্বারোহীর মতো কার্যেও নিপুণ দক্ষ। মৃত্যুঞ্জয় খুবই প্রাণবন্ত, হাসি খুশি ও মিশুকে। কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের পরিবারের সকলে লক্ষ্য করছে ছেলেটা কেমন যেন মন মরা হয়ে গেছে। কারোর সাথে ভালোভাবে কথা বলে না, ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, স্নান ঘুম ত্যাগ করেছে। কেবলমাত্র একভাবে বসে থাকে তার কক্ষের খোলা জানালার দিকে মুখ করে। আমরা কি হয়েছে জিজ্ঞাসা করলে কেবল বলে,
সে একটিবার নন্দনপুর যেতে চায়। কেউ যদি তাকে সেথা না নিয়ে যায় তাহলে সে একাই বেরিয়ে পড়বে একদিন। তার এমন ধারা কথা শুনে সত্যি বলতে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। আমাদের কি করা উচিত কি করা উচিত নয় তা বুঝে উঠতে পারছি না। এমন সময় আমার মাথায় এলো তোমার কথা। আমি শুনেছি হস্তরেখা বিদ্যায় তুমি যথেষ্ট পটু। তুমি যদি মৃত্যুঞ্জয়ের হাতের রেখা একটু বিচার করে বলতে, তার ভবিতব্যে কি লেখা আছে কিংবা কি কারণে তার মধ্যে এমন আমূল পরিবর্তন এলো, তাহলে আমরা খুবই উপকৃত হতাম। নন্দপুর? আচ্ছা, এই নন্দপুরটা কোথায়? মৃত্যুঞ্জয় কি কারণে সেটায় যেতে চাইছে? সবুজডাঙ্গা থেকে বেশ অনেকক্ষণের রাস্তা হলো নন্দনপুর। 1 সপ্তাহ আগে মৃত্যুঞ্জয় তার এক বন্ধুর সাথে সেখানে গিয়েছিল। নন্দনপুর থেকে ঘুরে আসার পর থেকেই তার মধ্যে এই আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেখানে গিয়ে নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যার কারণে ছেলেটা অন্য জগতের মধ্যে তলিয়ে গেছে যেন। কিন্তু কি সেই কারণ তা আমরা কেউ জানি না। কিছুজন লোক পাঠিয়েছিলাম নন্দনপুরে গিয়ে খবর নিয়ে আসতে, সেখানে মৃত্যুঞ্জয়ের সাথে সত্যি এমন কিছু ঘটেছে কিনা। কিন্তু হতভাগার দল কেমন কোনো সংবাদই আনতে পারেনি যা আমাদের কাজে লাগতে পারে। ছেলেটা যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। সঠিক সময় নাওয়া খাওয়া ঘুম না করলে তেমনটাই হওয়া স্বাভাবিক। দিনে দিনে ছেলেটা শেষ হয়ে যাওয়া দু চোখে দেখতে পাচ্ছি না আমরা। তাই কোনো উপায় খুঁজে না পেয়ে অসহায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। বাবা, বাবা, তুমি নিশ্চয়ই আমায় নিরাশ করবে না। আমার সাথে একটিবার যাবে সবুজডাঙ্গায়। নিজের চোখে মৃত্যুঞ্জয়কে দেখবে চলো। আমাদের বাড়ির ছেলেটাকে স্বাভাবিক করে দাও, সুস্থ করে দাও। এর বেশি কিচ্ছু চাই না তোমার কাছে। দয়া করে কিছু একটা করো তুমি, না হলেও তিলে তিলে শেষ হয়ে যাবে এইভাবে। আমি এবার কিছুটা সময় ভেবে বললাম, হ্যাঁ, অবশ্যই যাব। বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করাই যে আমার একমাত্র কর্তব্য, দায়িত্ব। আমার গুরুদেবের আদেশ কোনো মানুষের বিপদ জানলে তাকে সাহায্য করা। আমি আমার সেই কর্তব্য পালন করব। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ভেতর থেকে প্রস্তুত হয়ে আসছি। তারপর একসাথে যাত্রা করব সবুজডাঙ্গার উদ্দেশ্যে, কেমন? আমার প্রস্তুত হতে বেশি সময় লাগলো না। একখানি ঝোলা কাঁধে নিয়ে আমি বেরিয়ে এলাম বাইরে। তারপর তপব্রত বাবুকে সঙ্গে নিয়ে গরুর গাড়িতে চড়ে বসলাম। একের পর এক গ্রাম ছাড়িয়ে গাড়ি এগিয়ে চলল সবুজডাঙ্গার উদ্দেশ্যে। চলতি পথে দেখতে পেলাম নানান অচেনা অচেনা গ্রাম, কাঁচা মাটির রাস্তা, বড় দিঘি, টলটলে জলে ভরা পুকুর, আরো কত কি। সবুজডাঙ্গায় যখন আমাদের গাড়ি এসে থামল, তখন অপরাহ্নের শেষ আলোটুকু যেন প্রায় ফুরিয়ে এসেছে। সুদূর বিস্তৃত ক্ষেত থেকে একটা হিমের বাতাস দৌড়ে এসে আলতো করে যেন স্পর্শ করে গেল আমাদের। একটা মিষ্টি সুগন্ধ নাসার অন্ধ্র দিয়ে প্রবেশ করে কেমন যেন নেশার মতো ঘোর লাগিয়ে দিল। ইতিউতি দৃষ্টিতে চারপাশটা তাকিয়ে দেখতে পেলাম একটা বিশাল বড় নিম গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বেড়ে উঠেছে মাধবীলতা ফুলের গাছ। গাছটা ভরে উঠেছে ফুলের সমারোহে। গন্ধটা আসলে ওইখান থেকেই আসছে। রাতের একটা ফিনফিনে অন্ধকারের পাতলা চাদর ধীর গতিতে নামছে চরাচর জুড়ে। একদল পাখি চিৎকার করতে করতে তারা তাদের নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল তাল গাছগুলোর মাথার উপর থেকে গোল কাঁসার থালার মতো চাঁদ উঠছে। সবুজডাঙ্গার বিভিন্ন ঘর থেকে ভেসে আসছে শাঁখে পু দেওয়ার আওয়াজ। গরুর গাড়ি থেকে এবার ধীরে ধীরে নামলাম আমি আর তপব্রতবাবু। তপব্রতবাবু চালককে তার উপযুক্ত পারিশ্রমিক হাতে তুলে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এসো বাবা, এসো। আর সামান্য রাস্তা, এটুকু আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আমি এবার বৃদ্ধকে অনুসরণ করলাম। তিনি আধারের মধ্যেও
হনহনি এগিয়ে গেলেন বেশ কিছুটা। অগত্যা আমিও তার পিছু নিলাম। আমরা যখন সবুজডাঙ্গার সেন বাড়িতে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা পুরোপুরি নেমে গেছে। এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে ধরিত্রী বরাবর। কোথাও সেরকম কোনো আওয়াজ নেই, যেন একটা মৃত্যু শীতল নিথরতা গ্রাস করেছে সমগ্র জগৎ সংসারকে। তপব্রত বাবুর সাথে সেন বাড়িতে প্রবেশ করা মাত্রই তাদের অতিথি আপ্যায়নের গোটা দেখে রীতিমতো আমি অবাক হলাম। বড় বড় জমিদার বাড়ি কিংবা বনেদি পরিবারে যেরূপ আপ্যায়ন করা হয়, আমি ঠিক সেরূপ খাতির পেলাম তাদের বাড়ি গিয়ে। সকলের সাথে পরিচয় পর্ব মিটে যাওয়ার পর আমি তপব্রত বাবুকে একাকী ডেকে বললাম, আচ্ছা তপব্রত বাবু, এবার বরং মৃত্যুঞ্জয়কে একবার তলব দিন, আমি তার সাথে দেখা করতে চাই। আমার এ কথা শুনে তপব্রত বাবু বেশ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই গিন্নি, তুমি বরং ঠাকুর মশাইয়ের জন্য একটু জল মিষ্টি পাঠিয়ে দাও গে। আমি এনাকে নিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে যাচ্ছি। গৃহকর্তার নির্দেশ মতোই কাজ হবে, এই আশ্বাস দিয়ে সেই পরিবারের বড় গিন্নি ঘোমটা মাথায় ঘাড় নাড়লেন। তপব্রত বাবু এবার আমাকে নিয়ে এলেন একটি বদ্ধ ঘরের সম্মুখে। দরজায় সামান্য ঠেলা দিতেই মৃদু ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে সেটা খুলে গেল। ঘরের ভেতরটা নরকের মতো সম্পূর্ণ অন্ধকার। কোমরের কোঁচড় থেকে দেশলাই বের করে একটা বড় মোমবাতি সলতের মধ্যে আগুন ধরাতেই অল্প সোনালি আভায় ভরে গেল গোটা ঘর। অন্ধকার কিছুটা পিকে হতে আমরা দেখলাম দক্ষিণের খোলা জানালার দিকে মুখ করে একভাবে স্থির হয়ে বসে আছে একটি যুবক। আমরা যে ভেতরে ঢুকে এসেছি কিংবা দরজা খোলার কারণে যে আওয়াজের সৃষ্টি হয়েছে, তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে তপব্রত বাবু এবার সেই যুবকের একেবারে নিকটে গিয়ে তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, মৃত্যুঞ্জয়, বাবা মৃত্যুঞ্জয়, দেখো তোমার সাথে দেখা করার জন্য কে এসেছেন। তপব্রত বাবুর কথায় মৃত্যুঞ্জয় এবার ধীর গতিতে ঘাড় ফিরিয়ে পিছন দিকে তাকালো। এতক্ষণে যুবকের মুখখানি দেখার সুযোগ আমি পেলাম। মৃত্যুঞ্জয়কে দেখতে ভারী সুন্দর, টানা টানা দুটি চোখ, কোচকানো মাথার চুল, সদ্য বের হওয়া পাতলা গোফের রেখা, ফর্সা গায়ের রং। মৃত্যুঞ্জয়ের দিকে তাকিয়ে কিছুটা হেসে আমি নিজে থেকেই আলাপ জমালাম। তুমি বুঝি মৃত্যুঞ্জয়? আমি তারানাথ চক্রবর্তী। তোমার সাথে আমার কিছু কথা আছে। তপব্রত বাবু, আপনি যদি কিছু মনে না করেন, আমি মৃত্যুঞ্জয়ের সাথে একাকী কিছু কথা বলতে চাই, তাই যদি দয়া করে। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, এমন করে বলার কিছু নেই, তোমরা একান্তে কথা বলো, আমি বেরিয়ে যাচ্ছি। তপব্রত বাবু ঘরের ভিতর থেকে বেরিয়ে যেতে দরজাটা আমি বন্ধ করে দিলাম। তারপর মৃত্যুঞ্জয়ের কাছে এসে তার মুখোমুখি একখানে চৌকি টেনে বসলাম। তারপর বললাম, মৃত্যুঞ্জয়, কি হয়েছে বাবা? তুমি এমন মনমরা হয়ে রয়েছো কেন? শুনলাম নন্দপুর থেকে ফেরার পর তোমার মধ্যে কেমন দ্বারা একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছে সবাই, তোমার পরিবারের মানুষজন। তা নন্দপুরে কি এমন ঘটেছে যার কারণে তুমি এমন উদাস হয়ে পড়েছো? বিশ্বাস করে ভরসা রেখে আমায় সবটা বলতে পারো, আমি কিন্তু তোমার কষ্টের অবসান ঘটাবো, এ কথা দিলাম। আমার শেষের কথাটা বুঝি মনে ধরল মৃত্যুঞ্জয়। তার দুই চোখ যেন ঝলমল করে উঠল। সে এবার আমার হাত দুখানি জড়িয়ে ধরে প্রবল উত্তেজনার সাথে বলল, আপনি আপনি পারবেন ঠাকুরমশাই? আপনি পারবেন আমার এই কষ্ট দূর করতে? সত্যিই পারবেন? পারবো কি না তা তুমি একবার সবটা খুলে বলেই দেখো না। মৃত্যুঞ্জয় দুখানি চোখ সংকুচিত করে
এবার বলতে শুরু করলো সেই ঘটনা। ইয়ে, তোমরা একটু বসো হে, আমি একবার অন্দরে যাচ্ছি, গড়গড়াটা সেজে আনি। তা আমাকে টান না দিলে ঠিক আসর জমছে না। বসো, আমি আসছি। তারানাথ তান্ত্রিক আর একটিও বাক্য ব্যয় না করে শটান উঠে দাঁড়ালেন। তারপর গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। আমি আর কিশোরী বাইরের দিকে একবার তাকালাম। বৃষ্টির বেগ আরও কিছুটা বেড়েছে। মুষলধারে বর্ষণ হচ্ছে এক কথায়। প্রকৃতি যেন তার সঞ্চয় করা সবটুকু জল আজ ঢেলে দিয়ে তবেই ক্ষান্ত হবে। মেঘে মেঘে ঘেলে যাচ্ছে বিদ্যুতের ছটা। কালো কুচকুচে তিমিরাচ্ছন্ন পরিবেশের মাঝে মধ্যেই নেমে আসছে সাদা লকলকে বিদ্যুতের তরবারি। বেশ কিছুটা সময় অপেক্ষা করার পর তারানাথ তান্ত্রিক গড়গড়া হাতে নিয়ে এসে উপস্থিত হলেন আমাদের সম্মুখে। গড়গড়ার নলে মুখ থেকে তৃপ্তি ভরে একটা সজোরে টান দিয়ে তারপর ধোঁয়া ছাড়লেন তিনি। আরও কিছুটা সময় অপেক্ষা করার পর কিশোরী অধৈর্য হয়ে শেষমেশ বলেই ফেলল, ঠাকুরমশাই, নিন এবার তাহলে শুরু করুন গল্প বলা। মৃত্যুঞ্জয় আপনাকে কি জানালো নন্দনপুর সম্পর্কে তা জানার জন্য একেবারে উদ্দীপিত হয়ে পড়ছি। বলছি তো যা বলছিলাম, মৃত্যুঞ্জয় আমার হাত দুখানা চেপে ধরল, তারপর বলল, আমি নন্দনপুর গিয়ে একটা অদ্ভুত জিনিস প্রত্যক্ষ করেছি ঠাকুর। হ্যাঁ, সেখানে একটি পুকুর রয়েছে, তার নাম ডুবপুকুর। ওখানকার স্থানীয় লোকেদের মতে ডুবপুকুরের ধারে ওই গ্রামের ছেলেপুলে ব্যতীত অন্য কোনো যুবকের প্রবেশ কঠিনভাবে নিষিদ্ধ। ডুবপুকুরের ধারে নন্দনপুর গ্রাম ছাড়া অন্য কোনো স্থানের অচেনা যুবক গেলে তার কপালে নাকি নির্ঘাত মৃত্যুযোগের সৃষ্টি হয়। সেই পুকুর তাকে জ্যান্ত গিলে খায়। পুকুরের টলটলে জলে ভেসে ওঠে সেই যুবকের মরদেহ। বন্ধুর সাথে নন্দনপুর ভ্রমণে গিয়ে আমি অনেকের মুখে শুনেছি এই ঘটনার কথা। তারা নাকি বহুবার নিজ চোখে দেখেছে একাধিক পুরুষের মৃতদেহ ওই জলে ভেসে উঠতে। ছেলেগুলো প্রত্যেকেই ছিল নন্দনপুরের বাইরের মানুষজন, তাই আমাকেও বারবার সতর্ক করে দিয়েছিল সেখানে না যেতে। আমি যদি ওখানে যাই তাহলে আমারও ওই একই দশা হবে, ডুবপুকুর আমায় ডুবিয়ে ছাড়বে। কিন্তু সকলের শতবারণ সত্ত্বেও আমি নিজের কৌতূহল দমন করতে পারিনি। গভীর রাতের অন্ধকারে চুপিসারে সকলের অলক্ষ্যে এক সময় গিয়ে পৌঁছই সেই পুকুরের নিকটে। পুকুরের ধারে বসে থাকি অনেকক্ষণ। জানেন ঠাকুর, বসে থাকতে থাকতে একটা অদ্ভুত অনুভূতি হয় আমার। সর্বাঙ্গ জুড়ে একটা অচেনা শিহরণ খেলে যায়। আমার বারবার মনে হয় কেউ যেন একইভাবে নজর রেখেছে আমার প্রতি, নেশাতুর চোখে বুঝি তাকিয়ে আছে আমার দিকে। আমার মনে হয় পুকুরের জলে একটা মুখাবয়ব যেন ধীরে ধীরে পরিণতি পাচ্ছে একটু একটু করে। আমি খানিকটা এগিয়ে গিয়ে স্বচ্ছ জলের মধ্যে উঁকি মারতেই দেখি সত্যি একটা নারীর মুখ যেন জলে ফুটে উঠেছে, আয়নার মধ্যে পড়া প্রতিচ্ছবির ন্যায়। আপনি বিশ্বাস করুন ঠাকুর মশাই, এতটুকু ভুল কিংবা মিথ্যা বলছি না আমি। সেই রহস্যময়ী নারী আমায় হাতের ইশারায় ডাকতেই কেমন যেন একটা মোহগ্রস্তের মতো হয়ে পড়ি আমি। হিতাহিত জ্ঞান শূন্য অবস্থায় আমি ধীরে ধীরে নেমে যাই ডুবপুকুরের জলে। তবে ডুবপুকুর আমায় ডুবিয়ে মারে না। জলের মধ্যে সৃষ্টি হওয়া সেই নারীর অবয়ব যেন আমায় জড়িয়ে ধরতে চায়। প্রথমবার কোনো অচেনা নারী স্পর্শ পেয়ে আমার পুরুষ দেহে একটা উদ্দীপনার অনুভূতি ছড়িয়ে পড়ে, যা এর পূর্বে কখনো আমার সাথে হয়নি। মনে হলো সুদীর্ঘ বহু বছরের অপেক্ষার পর তার প্রতীক্ষা যেন ভঙ্গ হয়েছে আমাকে কাছে পেয়ে। আমিও কেমন যেন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেলাম। দুহাতে আকার করে ধরার চেষ্টা করি সেই নারী মূর্তিকে। আমার কানের কাছে ভেসে আসে জলের মধ্যে সৃষ্টি হওয়া ওই মহিলার ঋণঋণে মেয়েলি কণ্ঠে বলা কয়েকটা শব্দ। তুমি এসেছো প্রাণনাথ, এতকালের প্রতীক্ষার তবে অবসান হলো আজ। সেই রাতে আর ঠিক কি ঘটেছিল আমার মনে নেই। ভোরের আলো ফুটতেই সে নারী মিলিয়ে গেল ডুবপুকুরের জলে। সাথে সাথে আমিও উঠে গেলাম ডুবপুকুর থেকে। আমার সারা শরীর তখন জলে চুপচুপে ভিজে। নন্দনপুরের সেই বন্ধুকে কেবল বলেছিলাম এই কথা। সবটা শুনে সে অবাক হয়েছিল, এটা ভেবে যে ডুবপুকুরে যাবার পরেও আমি কিভাবে বেঁচে আছি।
এর আগে কিন্তু এমন ঘটনা ঘটেনি একটিবারের জন্য। ডুবপুকুর মূলত যুবকদের ডুবিয়েই মারে, তাই জন্যই তার এমন কুখ্যাত না। কিন্তু আমার বেলায় তেমন ঘটল না কেন, তা কিছুতেই বুঝতে পারল না ও। এরপর আমি যতদিন নন্দনপুরে ছিলাম ততদিন বারে বারে ছুটে গেছি ডুবপুকুরের সেই নারীর সাথে দেখা করতে। মেয়েটাও এসেছে আমার কাছে একাধিকবার, ধরা দিয়েছে শয্যা সঙ্গীর ন্যায় কোমল ভাবে। তবে সেই নারী কোনো শরীরই নয়, সে হলো এক অশরীরী বিদেহী আত্মা, তা আমি বুঝতে পারতাম। কিন্তু তা সত্ত্বেও আমি তার সঙ্গ কিছুতেই ছাড়তে পারতাম না। শেষমেশ ওই বন্ধু অবস্থা বেগতিক বুঝে আমাকে একরকম জোর করে নন্দনপুর থেকে দিয়ে গেল এই সবুজ ডাঙায়। ওখান থেকে আসার পরেই আমার মনটা প্রচুর ভেঙে পড়েছে। বারে বারে মনে পড়ছে ওই মেয়েটির মুখটাকে দেখার জন্য আমার প্রাণ ছটফট করছে। একটানা এতগুলো কথা বলার পর কিছুটা হাঁপিয়ে উঠল মৃত্যুঞ্জয়। আমার কপালে ততক্ষণে বেশ কয়েকটা চওড়া ভাঁজ পড়েছে। সেই ভাঁজ যে মোটেও এত সহজে মরবে না তা আমি বেশ বুঝতে পারলাম। আমি জিজ্ঞাসু কণ্ঠে তাকে শুধালাম, আচ্ছা মৃত্যুঞ্জয়, ওই অশরীরী মেয়েটা যে আসলে কে ছিল সেই সম্পর্কে কি তোমার বন্ধু তোমায় কিছু বলেছে? দেখলাম আমার কথায় মৃত্যুঞ্জয় উপর নিচে মাথা নেড়ে সম্মতি জানাল। তারপর বলল, এই একই প্রশ্ন আমিও করেছিলাম। আমার এই প্রশ্নের উত্তরে সে আমায় বলেছিল অদ্ভুত এক কাহিনীর কথা। আজ থেকে বহুকাল আগে নন্দনপুরে এক পরিণতিহীন প্রেম গাথার কথা। বহু যুগ আগে নন্দনপুরে প্রমীলা নামের এক মেয়ে বসবাস করত। সে ভালোবাসত অমরেশ নামের এক যুবক। প্রমীলা ছিল অনাথ। খুব ছোটবেলাতেই সে তার বাবা মাকে হারিয়েছে। আর এদিকে অমরেশ ছিল বিশাল ধনী পরিবারের এক যুবক। কিন্তু প্রেম, প্রীতি, ভালোবাসা তো আর ধনী গরিব জাতপাত ভেদাভেদ মেনে হয় না। ভালোবাসা হলো দুটি মনের পরস্পরের মিলন। প্রমীলা ছিল তুলনামূলকভাবে নিচু জাতের, আর এদিকে অমরেশ ছিল সমাজশ্রেষ্ঠ ব্রাহ্মণ পরিবারের সন্তান। বেশ কয়েক বছর যাবৎ গোপনে প্রেম চলার পর একদিন সকলের সামনে সবটা খোলসা হয়ে যায়। একদিন মিলনকালে তাদের একসাথে দেখে ফেলে ওই গ্রামের কিছু মানুষজন। অমরেশের পরিবার এ সম্পর্কে কিছুতেই মেনে নিতে পারেন না। তারা পরিষ্কার জানিয়ে দেয় এই ভালোবাসার কোনো পরিণতি হবে না। নানান অজুহাতে অমরেশকে কয়েকটা দিনের জন্য জোরপূর্বক বাইরে পাঠিয়ে দেয় তারা। এদিকে ভাড়াটে বদমাইশ কিছু লোক নিযুক্ত করে সেই নিরীহ মেয়েটাকে ডুবিয়ে মেরে ফেলে ওই পুকুরের জলে। সেই থেকে ওই পুকুরের নাম ডুবপুকুর। প্রেমিকা প্রমীলার মৃত্যু সংবাদ কানে যাওয়া মাত্রই অমরেশ দুঃখে ফেটে পড়ে। তার হৃদয়ে জ্বলে ওঠে এক সুতীব্র আগুনের লেলিহান শিখা। পরিবারের মানুষগুলো যে এত নিষ্ঠুর নির্দয় হতে পারে তা সে জানত না, কিন্তু সে প্রতিশোধ নিতে চেয়েও নিতে পারে। তাই রাগে দুঃখে সকলের চোখের আড়ালে সুযোগ পেশে আত্মহত্যা করে। কিন্তু অদ্ভুত বিষয়টা কি জানেন ঠাকুর? সেই ডুবপুকুর থেকে আর ওই মেয়েটির মৃতদেহ কিন্তু ভেসে ওঠেনি কোনোদিন। স্থানীয় লোকজন মনে করে ডুবপুকুরের মধ্যেই তার মরদেহ থেকে গিয়েছিল কোনো কারণবশত। মেয়েটির আত্মা সেই প্রাচীন যুগ থেকে চিরস্থায়ী হয় ওই পুকুরের জলে। কেবলমাত্র ওই গ্রামের ছেলে ব্যতীত বাইরের কোনো যুবক পুকুরের নিকটে গেলে সে তাদের মায়াজালে বন্দি করে কাছে টেনে নিয়ে তাদের ডুবিয়ে মৃত্যু। বন্ধুর বলায় কাহিনী আমি বিশ্বাস করিনি প্রথমে, তাই নিজের চোখে বিষয়টা প্রত্যক্ষ করতে গিয়েছি। দেখলাম সত্যি প্রমীলার আত্মা আজও রয়েছে। আমি নিজের চোখে দেখেছি তাকে পুকুরের জলের মধ্যে তার আকার নিতে, কিন্তু প্রমীলা যে আমায় কেন না মেরে ছেড়ে দিল সেটাই বুঝতে পারছি না। কেন প্রমীলার আত্মার কাছে গেলে আমি অত শান্তি পাই? কেন মেয়েটা অমন করে কাতরভাবে সেদিন বলেছিল সেই কথাগুলো? এই হিসাবটাই মিলিয়ে উঠতে পারছি না। কেন আমার বারবার নন্দনপুর যেতে মন চাইছে? বুঝলাম। তবে তুমি একা নও মৃত্যুঞ্জয়, আমিও যাব তোমার সঙ্গে নন্দপুর। সেটাই গিয়ে নিজের চোখে একবার দেখবো ডুবপুকুরের আসল রহস্য। তুমি যা যা বললে তা শুনে বেশ কিছু রহস্যের জট আমি খুলে ফেলেছি। এবার আমায় একবার প্রত্যক্ষ করতে হবে গোটা বিষয়টা, তাহলেই আমার বোধগম্য হবে এই ঘটনার আসল রহস্য। আমার কথা এবার মৃত্যুঞ্জয় প্রাণ খোলা হাসি হাসল, তারপর বলল, সত্যি ঠাকুর মশাই,
সত্যি আপনি যাবেন আমার সাথে? আপনাকে আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তা বুঝে উঠতে পারছি না। একলা কিছুতেই আমার পরিবারের মানুষ নন্দনপুর যেতে দেবে না আমায়। আমার সঙ্গে যেতে রাজি হলে তারা সকলে সহমত পোষণ করবে। তবে আর দেরি কেন, কালকেই চলুন নন্দনপুর উদ্দেশ্যে যাত্রা করি। বেশিক্ষণের পথ নয়, মোটে সকাল সকাল বের হলে দুপুরের আগেই সেখানে পৌঁছে যাওয়া যাবে। সকালের আলো ফোটা মাত্রই সেন পরিবারের সকলকে সবকিছু জানিয়ে আমি আর মৃত্যুঞ্জয় সবার অনুমতি নিয়ে যাত্রা করলাম। দুপুরের অনেক আগেই নন্দপুরে এসে পৌঁছালাম আমরা। সেখানে মৃত্যুঞ্জয়ের বন্ধুর বাড়িতে নাওয়া খাওয়া সেরে একটু গড়িয়ে নিয়ে পড়ন্ত বেলায় আমি মৃত্যুঞ্জয়কে কাছে ডেকে বললাম, মৃত্যুঞ্জয়, আজ গভীর রাতে তুমি আর আমি মিলে একবার যাবো সেই ডুবপুকুরে, কেমন? সেখানে তোমার সাথে কি ঘটে তা আমি একবার নিজের চোখে সরাসরি প্রত্যক্ষ করব। যদিও গোটা বিষয়টাই আমি বুঝতে পেরে গেছি, কিন্তু তা সত্ত্বেও সবটা একটিবার দেখা খুবই জরুরি। মৃত্যুঞ্জয় আমার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। এরপর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম মধ্যরাতের সেই বিশেষ প্রহরের জন্য। রাত্রি যখন গভীর হলো, কুয়াশার মতো পাতলা চাদরের ন্যায় আস্তরণে যখন ছেয়ে গেল দিক বিদিক, আকাশে চাঁদের মুখ আড়াল করে এক ফালি মেঘের টুকরো যখন এসে থমকে দাঁড়ালো, তখন আমি আর মৃত্যুঞ্জয় বেরিয়ে পড়লাম বাড়ি ছেড়ে। নৈশ পরিবেশ বলতে যা বোঝায় ঠিক তেমন। শুধু ওই দু একটা শেয়ালের দল বিক্ষিপ্তভাবে ডাকছিল এদিক ওদিক থেকে। বাঁশবাগানের হেলে পড়া কয়েকটা বাঁশ সামান্য বাতাসে মড়মড় শব্দ করে দুলে উঠল কয়েকবার। আমি আর মৃত্যুঞ্জয় খুব সন্তর্পণে শুকনো পাতার উপর দিয়ে খড়মড় শব্দ করে এগিয়ে গেলাম ডুবপুকুরের দিকে। আমরা এসে হাজির হলাম একটা বিশাল পুকুরের সামনে। মৃত্যুঞ্জয় আমার কানের কাছে মুখ এনে খুব চাপা স্বরে ফিসফিস করে বলল, ঠাকুর মশাই, এই হলো সেই ডুবপুকুর যার কথা আমি আপনাকে বলেছিলাম। মৃত্যুঞ্জয়, আমি আর তোমার সাথে যাব না। কিছুটা দূরত্ব বজায় রেখে আত্মগোপন করে সবটা দেখব। তুমি এগিয়ে যাও, সেই নারীকে স্মরণ করো, সে তোমার ডাকে নিশ্চয়ই সাড়া দেবে, তোমার কাছে আসবে। কথাগুলো মৃত্যুঞ্জয়ের শ্রবণেন্দ্রিয় প্রবেশ করা মাত্রই সে আমার কথা বেদ বাক্যের মতো মানল। সে একাই হনহনিয়ে এগিয়ে গেল পুকুরের নিকটে। তারপর উচ্চ কণ্ঠে জলের দিকে তাকিয়ে বলল, কোথায় কোথায় তুমি? দেখো দেখো, আমি এসেছি। কোথায় তুমি? তুমি দেখো দেখো, আমি এসেছি, আমি এসেছি তোমার কাছে, দেখো। মৃত্যুঞ্জয়ের এই কথা 3 বার প্রতিধ্বনি হতে আমি দেখলাম ডুবপুকুরের জলে কেমন যেন একটা আন্দোলন শুরু হলো। এমনটা মনে হলো যেন পাতালের গভীর থেকে কোনো এক মহাশক্তি উঠে আসছে জল তরঙ্গ ঠেলে। কিছু মুহূর্তের অপেক্ষা, আর তারপরেই আমি দেখলাম জলের বুকে একটা মেইলি অবয়বের সৃষ্টি হলো। মেয়েটির গোটা শরীরটাই যেন জল দ্বারা সৃষ্ট। শরীরের বিভিন্ন অঙ্গ সহ তার অবিন্যস্ত কেশরাশি থেকে টপ টপ করে শব্দ করে ঝরে পড়ছে বিন্দু বিন্দু জলের ফোঁটা। মৃত্যুঞ্জয়কে দেখতে পেয়েই সেই মেয়েটি অত্যন্ত আনন্দিত হয়ে ঋণ ঋণে গলায় বলল, তুমি এসেছো প্রাণনাথ, এসেছো তুমি হে প্রিয়তম। মাঝের কয়েকটা দিন কোথায় চলে গিয়েছিলে? কেন আসনি আমার নিকটে? আমি যে তোমার জন্য কাতর হয়ে বসেছিলাম, কেবলমাত্র তোমার অপেক্ষায়। বহু কষ্টে রজনী যাপন করেছি। তুমি ফিরেছ দেখে অত্যন্ত প্রফুল্লিত হয়েছি আমি। এসো এসো হে প্রিয়তম,
এসো, আমার কাছে এসো। আমরা আমরা একে অপরের সাথে আলিঙ্গনে আবদ্ধ হই। আমি দেখলাম মেয়েটির কথায় মৃত্যুঞ্জয়ের মধ্যে কেমন যেন একটা নেশাগ্রস্ত ভাব ছড়িয়ে পড়ছে দ্রুততার সাথে। আমি বুঝলাম সে কোনো এক মায়ার জালে জড়িয়ে পড়ছে আস্তে আস্তে। অত্যন্ত ধীর গতিতে মৃত্যুঞ্জয় শটান নেমে গেল জলে। জলের বুকে ছপ ছপ শব্দ তুলে প্রায় কোমর পর্যন্ত জলে নেমে সে জড়িয়ে ধরল জলের মধ্যে জন্ম হওয়া মেয়েটিকে। চাঁদের ফুটফুটে মিষ্টি জোছনার আলো এসে পড়েছে তাদের সর্বাঙ্গে। বহু বহু কাল আগের এক অসমাপ্ত প্রেম যেন পরিণতি পাচ্ছে এই যুগে এসে। সেখানে দাঁড়িয়ে থাকা আর উচিত নয় বুঝে আমি কিছুটা সরে গেলাম। একটি গাছের তলায় কাণ্ডের সাথে হেলান দিয়ে দু চোখের পাতা বন্ধ করলাম। ভোরের আলো যখন ফুটল তখন ডুব পুকুরে গিয়ে দেখলাম পুকুর পাড়ে অচৈতন্য হয়ে পড়ে আছে মৃত্যুঞ্জয়। তার সারা শরীর ভিজে, পরনের বস্ত্রাদি থেকে চুইয়ে চুইয়ে নামছে মিহি জলের সরু ধারা। কিছুটা জল তার চোখে মুখে ছিটিয়ে আমি তার জ্ঞান ফেরালাম। জ্ঞান ফিরতেই সে খানিক থতমত খেয়ে উঠল। তারপর চারপাশ ভালো করে একবার চোখ বুলিয়ে আমার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কি কি হয়েছিল ঠাকুরমশাই আমার? গতকাল রাতে কি ঘটেছিল? আমার তো কিছুই মনে পড়ছে না। তোমার মনে না পড়লেও সবটা স্মরণে আছে আমার। যা বোঝার আমি বুঝে গেছি। আমার সন্দেহই সঠিক বলে প্রমাণিত হয়েছে। মানে মানে কি সন্দেহ, কি প্রমাণ? আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর। আহা, এখন এত কথা থাক। সবুজ ডাঙায় ফিরে চলো, সেখানেই আমি তোমাকে সব জানাবো। কেমন? চলো। আমি আর মৃত্যুঞ্জয় আবার সবুজ ডাঙার সেন বাড়িতে ফিরে এলাম। মৃত্যুঞ্জয়কে একলা ডেকে তার সাথে কথাবার্তায় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম আমি। সে আমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা ঠাকুরমশাই, এবার অন্তত আমাকে সবটা খুলে বলুন। কি যে ঘটছে আমার সাথে আমি তার কিছুই বুঝতে পারছি না। দয়া করে এবার বলুন আসল রহস্যটা ঠিক কি। শোনো তবে, ডুবপুকুরের জলে যে মেয়েটির অবয়ব সৃষ্টি হয় সেই বিদেহী আত্মাটা হলো প্রমিলার। বহুকাল আগে মিলনের অসম্পূর্ণ আক্ষেপ নিয়ে সে মারা গিয়েছিল, বা বলা ভালো তাকে মেরে ফেলা হয়েছিল অমরেশের পরিবারের মানুষজন দ্বারা। কিন্তু মৃত্যুর পরেও সে মুক্তি লাভ করেনি। মেয়েটার আত্মা যুগ যুগ ধরে দেখে গেছে ওই পুকুরের জলে। এই গ্রামের ছেলেপুলে ব্যতীত অন্য কোনো অচেনা যুবককে পুকুরে ডুবিয়ে মেরে ফেলে সে, কারণ ও চায় না অন্য কোনো পুরুষ শরীর তার কাছাকাছি চলে আসুক। সে মন প্রাণ থেকে ভালোবাসত একমাত্র অমরেশকেই। সে কেবল তার স্পর্শ পেতেই চেয়েছিল। এই গ্রামের ছেলেরা এই করুণ ইতিহাস জানে, তাই তারা কোনোদিন ওই পুকুরের জলে নামবে না, ব্যাপারে নিশ্চিত ছিল প্রমিলার আত্মা। তবে প্রশ্ন হলো, তোমার ক্ষেত্রে এই নিয়ম খাটলো না কেন? তুমি তো ওই গ্রামের ছেলে নও, তাহলে তোমাকে প্রমিলার আত্মা ছেড়ে দিল ঠিক কি কারণে? শাস্তিস্বরূপ মৃত্যুর পরিবর্তে সে তোমায় ভালোবেসে ফেললই বা কেন? এটা তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না ঠাকুরমশাই। কিন্তু আমি বুঝতে পেরেছি বিষয়টা আসলে কি ঘটেছে। ব্যাপারটা জলের মতো সরল। তোমাকে সে মারেনি, কারণ তুমি হলে অতীতের অমরেশ। হ্যাঁ, বহু যুগ পরে তোমার পুনরায় মানব জন্ম হয়েছে মৃত্যুঞ্জয় রূপে। প্রমিলার আত্মা তোমায় প্রথম দর্শনেই চিনতে পেরেছিল, তাই সে তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি না করে কাছে টেনে নিয়েছিল বহুকাল আগের অমরেশকে না পাওয়ার আক্ষেপ পূরণ করতে এই জন্মের মৃত্যুঞ্জয়ের মাধ্যমে। এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই মৃত্যুঞ্জয়। তুমি শুধু 2-3 মাস অন্তর একবার সেখানে গিয়ে একটু খোঁজ খবর নিও তার। একাকি তোমরা দুজনে মিলে একটু সময় কাটিও, তাহলেই দেখবে ঠিকঠাক হয়ে যাবে সব। আর তার আত্মা আর মাত্র কিছু মাসের মধ্যেই মুক্তি পাবে।
কারণ যে আক্ষেপ তার অন্তরে ছিল, যার কারণে সে এমন অশরীরী প্রেত হয়ে জীবন কাটাচ্ছিল, তার থেকে রেহাই পেতে চলেছে এবার। এসব কি বলছেন ঠাকুর মশাই? এমন ঘটনাও ঘটতে পারে? ঘটতে পারে না হে মৃত্যুঞ্জয়, এমনটাই ঘটেছে। প্রমীলার আত্মা ঠিকই বুঝেছে যে তার অতীতের প্রেমিক আসলে তুমি। এতে এত ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েটা এবার মুক্তি লাভ করবে, আর তার এতকালের অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়েছে বহু দশক পর। দারুণ দারুণ ঠাকুর মশাই, এক কথায় যাকে বলে সত্যিই অনবদ্য, তুলনাহীন। সত্যি কথা বলতে কি, সেদিন তারানাথের অভিজ্ঞতা শুনে এমনটাও যে হতে পারে তা আমরা ভাবতেও পারিনি। তারানাথের সেই অভিজ্ঞতা শ্রবণ ছিল আমাদের কাছে পুরোপুরি কল্পনার বাইরে। তারানাথ তান্ত্রিকের কথা বলা শেষ হতেই রন্ধনশালার ভিতর থেকে এবার চারি বলল, বাবা মশাই, কাকাবাবুরা, আপনারা আসুন। আমি আপনাদের সকলের জন্য খাবার বেড়েছি। এমন বৃষ্টি বাদলার ঠান্ডা আবহে গরম খাবার জুড়িয়ে গেলে মোটে ভালো লাগবে না। তোর জলদি আসুন দেখি। চলো হে চলো, খাবার খেয়ে আসি, তারপর না হয় আবার বসা যাবে। এই যা বৃষ্টি হয়ে চলেছে দেখছি, তা এত সহজে থামবে বলে মনে হচ্ছে না। কিন্তু ঠাকুর মশাই, আমাদের সেরকম খিদে মোটেই পাইনি। এইসবের আবার কি দরকার ছিল? বড্ড কথা বলো তোমরা। কি মনে হয় তোমাদের ঠাকুর মশাইয়ের অবস্থা এতটাই ভেঙে পড়েছে যে একবেলা দুটি মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার ক্ষমতা নেই? তোমরা খেতে না গেলে আমিও কিন্তু যাব না, এই বলে দিলাম। হ্যাঁ। তারানাথ তান্ত্রিকের এই কথা বলার পর আর কোনো কথা বলা উচিত হবে না বুঝে আমি আর কিশোরী একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করে অগত্যা ঠাকুর মশাইয়ের সাথে রন্ধনশালায় প্রবেশ করলাম। রন্ধনশালায় প্রবেশ করতেই দেখি চারি তিনখানা কলাপাতার টুকরোর মধ্যে বেশ কিছুটা করে গরম ভাত দিয়েছে, সাথে আছে লবণ, কাঁচা মরিচ, খাঁটি ঘরোয়া দুধের তৈরি করা ঘি, জল কলমি শাক ভাজা, আলু পটলের তরকারি আর চাপ চাপ মুগের ডাল। চারির হাতের রান্না সত্যিই খুব ভালো। আমরা এর আগেও বেশ কয়েকবার খেয়েছি মেয়েটার হাতের রাধা বিভিন্ন পদ। মেয়েটা যেন সাক্ষাৎ মা অন্নপূর্ণার প্রতিমূর্তি। বড় তৃপ্তি করে ভাত খেয়ে পুনরায় বারান্দার তক্তাপোষে এসে বসলাম আমরা তিনজনে। কিশোরী গামছা দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ঠাকুর মশাই, আপনার কথা কিন্তু আমরা রেখেছি। এবার তাহলে আমাদেরও একটি কথা আপনাকে যে রাখতে হবে। কিশোরীর এই কথা শুনে তারানাথ সামান্য কিছুটা হেসে বলল, কি কথা বলো শুনি। এই যা বৃষ্টি শুরু হয়েছে, তাতে এত সহজে থামার কোনো লক্ষণই নেই। আর বৃষ্টি না থামলে আমাদের বাড়ি যাওয়ারও এখন কোনো সম্ভাবনাই নেই। ফলত আমরা আপনার সাথে আপনার গৃহেই আপাতত আছি। তাই এই সময়টা কাটানোর জন্য, বা বলতে পারেন সঠিকভাবে উপভোগ করার জন্য, আপনাকে আমাদের অনুরোধে আর একটি গল্প যে শোনাতে হবে। এই ব্যাপার, আমি ভাবলাম কি না কি বলবে হয়তো। আচ্ছা বেশ, তোমাদের কথা আমি রাখবো। আরো একটি কাহিনী শোনাবো তোমাদের, তবে তার আগে একটু সময় চেয়ে নিচ্ছি। ভেতর বাড়ি থেকে গড়গড়ার খানা একটু ভালো করে সেজে আনি, তারপর গড়গড়ায় টান দিতে দিতে তোমাদের গল্প শোনাবো। বসো একটু। এই কথা বলে তারানাথ তান্ত্রিক গড়গড়া ভিতর বাড়ি থেকে ভালোভাবে সেজে এনে পুনরায় বসলো আমাদের মুখোমুখি। অন্ধকার যেন আরও কিছুটা ঘনীভূত হয়েছে এই কয়েক ঘন্টার মধ্যে। অবিশ্রান্ত বর্ষণ হয়েই চলেছে এক নাগারে। গড়গড়ার নলে হুড়ুক হুড়ুক আওয়াজে শুরু করে টান দেওয়া। তারানাথ তান্ত্রিক এবার তার গল্প বলা শুরু করলেন। এখন তোমাদের যে ঘটনার কথা আমি বলতে চলেছি, সেটা আজ থেকে বেশ অনেক বছর আগেকার, তা বলতে পারো। তোমরা তো জানোই যে বরাবরই আমার ভবঘুরে প্রকৃতির স্বভাব। এদিক সেদিক নানান অচেনা অজানা জায়গায় আমি ছুটে গেছি বারে বারে বিপদগ্রস্ত মানুষদের বিপদ ভঞ্জন করতে। তো সেবার মণিপুর থেকে ফেরার পথে চাপাডাঙ্গা নামের এক গ্রামে এসে কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলাম আমি এক বটবৃক্ষের তলায়। বটবৃক্ষের শীতল ঠান্ডা প্রাণ জুড়ানো হওয়ায় পথ ক্লান্তির কারণে আমার দু চোখের পাতা ভারী হয়ে একসময় তা বুঝে এসেছিল। একটু দিবানিদ্রায় মগ্ন হয়ে পড়েছি।
ঠিক এমন সময় একটি চাপা স্বরের মেয়েলি ক্রন্দনি কর্ণেন্দ্রিয়ে প্রবেশ করা মাত্রই ঘুমটা ভেঙে গেল আমার হঠাৎ করে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না আমি। যত দূর চোখ যায় তত দূর জনমানবহীন একেবারে শুনশান নিস্তব্ধ এক গ্রীষ্মের দাবদাহ রোদে ভরা দুপুর। কিন্তু কান্নার শব্দটা খুব কাছ থেকে আসছে, এটা আমি পরিষ্কার বুঝলাম। কি মনে হতে বটবৃক্ষের অপর প্রান্তে গিয়ে দেখলাম একটি নারী হাঁটুতে মুখ ঠেকিয়ে বসে বসে কাঁদছে। মাথা ভরা তার ঘুমটার আবরণ, লম্বা চুলের ঝালর বিনুনি করে বাঁধা। সেই বিনুনি একদিকে নেমে এসেছে। পরনে তার দামি লাল শাড়ি, হাতে শাঁখা পলা ও মাথা ভরা সিঁদুর। আমি এবার সেই নারীটির উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, এ তুমি মেয়ে? এমন ব্যাকুলভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার কথা কানে যেতেই মেয়েটা চমকে উঠল। চোখের জল মুছে সজল নেত্রে এবার সে তাকালো আমার দিকে। ঈশ্বর যে সমস্ত মানুষের মুখ অতীব যত্ন সহকারে অনেকক্ষণ সময় যাবৎ সূক্ষ্মভাবে নির্মাণ করেন, নির্দ্বিধায় বলা যায় ওই মুখটি ছিল তার মধ্যে অন্যতম। কি মিষ্টি তাকে দেখতে! কান্না থামিয়ে সে এবার বলল, আমার নাম বিনোদিনী। কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কিছুটা হেসে বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। মণিপুর থেকে আমি ফিরছিলাম, হঠাৎ বেশ ক্লান্ত বোধ করতে এই গ্রামে একটু বিশ্রাম নিলাম। এ বটবৃক্ষের তলায় তুমি কাঁদছিলে কেন মেয়ে? কি হয়েছে তোমার? আমার অনেক দুঃখ না, সে অনেক কথা। আমার সামনে এখন এক মস্ত বিপদ কালনাগের মতো উপস্থিত হয়েছে। তার বিষাক্ত দংশনে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আমার নতুন সংসার। এই সংকটের হাত থেকে যে কিভাবে মুক্তি পাবো তাই বুঝে উঠতে পারছি না। অসহায় হয়ে সে কারণে এই নির্জনে নিভৃতে এসে কাঁদছিলাম একা একা। কি বিপদ কালনাগের মতো তোমার সংসারে এসে উপস্থিত হয়েছে? তা যদি আমায় বলতে তাহলে হয়তো কিছু একটা সাহায্য টাহায্য করতে পারতাম আমি তোমাকে। আপনি পারবেন আমায় উদ্ধার করতে এই ঘোর সংকটের হাত থেকে? তুমি বলেই দেখো না, আমি কথা দিচ্ছি যথাসাধ্য চেষ্টা করব। বিনোদিনী এবার কৌতূহলী দৃষ্টিতে চারপাশটা একবার ভালোভাবে নজর বুলিয়ে নিয়ে খুব গোপনীয় কথা বলার মতো ভঙ্গিমায় ফিসফিস করে বলল, ভারী ভরসা করে আপনাকে এই কথা বলছি, দেখবেন আপনি যেন আবার কাউকে বলবেন না দয়া করে, তাহলে আমার নতুন সংসার ভেঙে যাবে পুরোপুরিভাবে। শ্বশুর ঘর থেকে দূর দূর করে আমায় তাড়িয়ে দেবে সবাই। 2 সপ্তাহ আগেই আমার
ঝরঝর করে কেঁদে ফেলল। নিজের 2 হাত চাপা দিয়ে লজ্জায় ভেঙে পড়ল যেন। আমি তার উদ্দেশ্যে এবার বললাম, আহা, তুমি কান্না থামাও, কান্না থামাও। মেয়ে মানুষের কান্না আমি মোটেও সহ্য করতে পারি না। আমি তোমার শ্বশুর গৃহে যেতে চাই। সেখানে গিয়ে গোটা বিষয়টা একবার চাক্ষুষ করতে হবে আমায়। যেভাবেই হোক তোমার প্রেমিকের আত্মাকে আমি বিনাশ করবই, কারণ সে হয়তো তোমার সর্বনাশ করতে চাইছে। কেবলমাত্র তার প্রতারণার কারণেই তোমার আজ এই অবস্থা। তোমার সুখের সংসারে আগুন লাগাতে কিছুতেই তাকে আমি দেব না। আপনি যাবেন? তাহলে তো খুবই ভালো হয়। তবে দয়া করে আমার অতীত জীবনের এসব কথা কাউকে বলবেন না। আমি বরং বলবো আপনার সাথে আমার পথে সাক্ষাৎ হয়েছে এবং ওই অশরীরীর কথা বলতেই আপনি স্বেচ্ছায় আমাদের গৃহে আসতে চেয়েছেন তাকে ধ্বংস করার জন্য। আমার শ্বশুরবাড়ির মানুষজন খুবই ভালো। অতিথি তাদের কাছে নারায়ণ। বিশেষত আপনি আবার ব্রাহ্মণ মানুষ, আপনার কোনোরূপ অসম্মান হবে না। তারা মহা যত্নে আপনাকে সাদরে ঘরে তুলবেন। বিনোদিনীকে আমি আশ্বস্ত করলাম যে তার সম্পর্কে আমি কোনো কিছুই তার শ্বশুরবাড়ির মানুষদের বলবো না। এবার আমি বিনোদিনীর সাথে এগিয়ে গেলাম তার শ্বশুরালয়ের দিকে। মধুনাপিতের পরিবারের মানুষজন সত্যিই বড় ভালো। তারা আমার সাথে এতটাই আপনভাবে মিশে গেল যেন কতকালের চেনা পরিচিত আমরা একে অপরের সাথে। একবারের জন্য মনে হলো না আমি তাদের কাছে এক অচেনা অজানা মানুষ। বিনোদিনীর শাশুড়ি নয়নতারা দেবী বৌমাকে বললেন বাড়ির সবকটি আলো জ্বালিয়ে দিতে। এতটুকু অন্ধকার যেন না থাকে কোথাও। বিনোদিনী তার কথা মতোই কাজ করল। ঘরের ও বাইরের প্রতিটি হেরিকেন এবং লণ্ঠনের শিখায় সে আগুন ধরিয়ে দিল, আর তাতেই ঝলমল করে উঠল গোটা বাড়ি। দেখতে দেখতে নিশ্চিদ্র অন্ধকারের মায়াবী চাদর যেন নেমে এলো গোটা বাড়িটাকে ঘিরে। একটা অদ্ভুত নীরবতা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল গোটা তল্লাটটাকে। আমি টের পেলাম পরিবেশের মধ্যে খুব দ্রুত লয়ে বদল ঘটছে। এই বদল আমার খুব চেনা, খুব পরিচিত। আমি, বিনোদিনীর শ্বশুর আর মধু 3 জনে মিলে বাইরের উঠোনে মাদুর বিছিয়ে বসে গল্প করছিলাম। মৃদু মন্দ বাতাস বইছিল ফুরফুর করে। নয়নতারা দেবী আমার সামনে রেখে গেলেন 3 পেয়ালা চা আর কিছুটা করে চাল কলাই ভাজা। তা খেতে খেতে চোখ চলে গেল বাড়ির সামনে থাকা বিশাল ঝাঁকড়া মুখর ছাতিম ফুলের গাছটার দিকে। 2 জোনাকির আলোর মতো ক্ষুদ্র আলোর বৃত্ত সেথা জ্বলছে দপদপ করে অন্ধকারের মধ্যে। একটু ভালোভাবে তাকিয়ে আমি বুঝলাম ও 2 মোটেও জোনাকি নয়, কারণ জোনাকি হলে এক স্থানে ওইভাবে কখনো থাকতো না। কারণ এতক্ষণ যাবৎ জোনাকি এক স্থানে স্থির থাকে না। যদি জোনাকি না হয় তবে ওটা কি? আমার দেখা দেখি মধু এবং তার পিতাও তাকালো সেদিকে। তড়াক করে লাফিয়ে উঠল ওরা। একটা চিৎকার বেরিয়ে এলো বুক ঠেলে। ধীরে ধীরে অন্ধকারে চোখ সয়ে যেতে আমরা দেখলাম একটা অদ্ভুত হাড় হিম করা দৃশ্য। একটা মানুষের মতো অবয়ব চামচিকির মতো উল্টো হয়ে ঝুলছে গাছের ডালে। আর জোনাকির আলোর ন্যায় যে 2 আলোর বৃত্ত আমাদের নজরে পড়েছে ও 2 হলো ওর চোখের চেরামুনি। আমাদের দিকে তাকিয়ে সে বিকটভাবে ভৌতিক সুরে খ্যাক খ্যাক করে হেসে উঠল। সবাই যে যার মতো প্রাণপণে দৌড়ে ঘরে ঢুকলাম না কেবল আমি একা সেদিকে তাকিয়ে থাকলাম একভাবে। বেশ কিছুটা সময় পর একটা ঘূর্ণিঝড়ের মতো বাতাস এসে ধাক্কা দিল আমাদের। ধুলোর কারণে চোখ মুদিত করতে বাধ্য হলাম আমি। তারপর চোখ খুলেই সেই দিকে তাকাতেই আর সেই অশরীরী আত্মাকে আমি দেখতে পেলাম না সেই স্থানে। দেখলেন আপনি দেখলেন ঠাকুর মশাই? কি ভয়ানক এই প্রেতাত্মা! আমি ইশারায় বিনোদিনীর কথায় সম্মতি জানালাম। সত্যি ভয় পাওয়ার মতোই ঘটনা বটে।
আমি বিড়বিড় করে মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দিলাম, যাতে ঘরের অভ্যন্তরে ওই অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। রাতে যৎসামান্য কিছু আহার মুখে তুলে যে যার ঘরে শুতে চলে গেলাম। আমাকে দেওয়া হলো দক্ষিণের একটি ছোটখাটো কক্ষ। এই গরমের দিন, তার উপরে শরীরটাও ঠিক জুতের ছিল না, কেমন যেন আনচান আনচান করছিল। তাই ঘরে বাতাস চলাচলের জন্য মাথার গোড়ায় জানলাটা খুলেই রাখলাম। কি মনে হতে ভালোভাবে গাত্রবন্ধন করে শুয়ে পড়লাম আমি। আমার ঘুমটা ঠিক কখন ভেঙেছিল তাহা বলতে পারি না, তবে ভাঙার কারণটা আমার এখনো বেশ পরিষ্কার মনে আছে। একটা অদ্ভুত গায়ে কাঁটা ধরানো খসখসে আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম। ধারালো কোনো কিছু দিয়ে কোনো ধাতব বস্তুর গায়ে সজোরে ঘষলে যেমন আওয়াজ উৎপন্ন হয়, একেবারে হুবহু সেই রকম শব্দ। কনুইয়ে ভর দিয়ে বিছানার উপর উঠে বসলাম আমি। শুতে যাওয়ার সময় যে প্রদীপখানি তক্তার নিচে নামিয়ে রেখেছিলাম, সেটি তেলের অভাবে নিভে গেছে। তাই সম্পূর্ণ ঘর পাতালপুরীর মতো ঘোর অন্ধকার। খোলা জানালা দিয়ে প্রবেশ করেছে সামান্য চাঁদনি আলো, কিন্তু কোথা থেকে যে সে শব্দ সৃষ্টি হচ্ছে তা বুঝতে না পেরে আচমকা মাথার গোড়ার জানলার দিকে চোখ যেতেই আমার বুক ঠেলে একটা আর্তনাদ বেরিয়ে এলো নিজের অজান্তে। আমার হাতের তালু ঘর্মাক্ত হয়ে উঠল, থরথর করে কেঁপে উঠল আমার সর্বাঙ্গ। আমি দেখলাম একটা অদ্ভুত বিকৃত ছায়া ঘাড় এলিয়ে দাঁড়িয়ে আছে জানালার অপর প্রান্তে। সে তার লম্বা লম্বা লিকলিকে সরু হাতগুলোর মাধ্যমে বিকৃত নখের দ্বারা ক্রমাগত আঁচড় কাটছে লৌহদণ্ডের ওপর, আর তার কারণেই সৃষ্টি হচ্ছে এই অদ্ভুত কিরকির শব্দ। ভয় পেলে কিছুতেই চলবে না বুঝে আমি উঁচু গলায় বললাম, তুমি তুমি কে? কি চাও? আমি ভাবতেও পারিনি এই অশরীরী প্রেতাত্মা আমার প্রশ্নের উত্তর দেবে। খ্যানখ্যানে অমানসিক গলায় সে এবার জবাবে বলল, আমি বিনায়কের প্রেতাত্মা। আমি বিনোদিনীর সর্বনাশ চাই। ওকে কিছুতেই আমি প্রাণে বাঁচতে দেব না। স্বামী ছেলে নিয়ে ও সুখে সংসার করার স্বপ্ন আমি ভেঙে চুরমার করে দেব। ওর কপালে মৃত্যু ঘনিয়ে আসছে। সেই মৃত্যু আটকানোর ক্ষমতা কারোর নেই, কারণ ওকে মেরেই তবেই আমি শান্তি পাব, তার আগে নয়। কি সাংঘাতিক সেই প্রেতের অভিলাষ! বিনোদিনী আমায় যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে সত্যি। আমি ওই অশুভ আত্মাকে দূরীকরণের জন্য চোখ বুজে মন্ত্র পড়তেই যাব, কিন্তু তার আগেই দেখলাম সে বাতাসে অদৃশ্য হয়ে গেল। ওই আওয়াজটাও সম্পূর্ণ থেমে গেল। খোলা জানলা দিয়ে বাইরের দিকে একবার তাকালাম আমি। চাঁদের ফুটফুটে জোছনায় ভেসে যাচ্ছে চরাচর। সামনের টলটলে জলে ভরা পুকুরটা আমার দৃষ্টি আকর্ষণ করল। একদল কুকুর চিৎকার করে উঠল বহু দূর থেকে। একটা রাতচরা পাখি কর্কশ ভাবে ডাকতে ডাকতে শিকারের উদ্দেশ্যে বের হলো বাসা ছেড়ে। আমার মনটা ভারী বিষণ্ণ হয়ে পড়ল, সাথে খুব ভয়ও লাগলো। বিনোদিনীর কথা ভেবে আমি সিদ্ধান্ত নিলাম, কাল খুব সকালের মধ্যে একটি রক্ষা কবচ তৈরি করে আমায় বিনোদিনীর হাতে তা বেঁধে দিতে হবে। একমাত্র রক্ষা কবচই পারে বিনোদিনীকে কিছুটা হলেও সুরক্ষা প্রদান করতে এই ভয়ানক প্রেতের হাত থেকে। বিনোদিনী, কাল আমি তোমার হাতে একটা কবচ বেঁধে দেবো, কেমন? সেটা মোটেও কোনো সাধারণ কবচ নয়, সেটা হলো এক মহাশক্তিশালী রক্ষা কবচ। এই কবচ তোমার হাতে থাকলে বিনায়কের অতৃপ্ত প্রেতাত্মা কোনরূপ ক্ষতি তোমার করতে পারবে না। তুমি সর্বদা এটা তোমার কাছে রেখো, কেমন? সব সময় খেয়াল রাখবে এটা যেন তোমার দেহ থেকে আলাদা না হয় কোনোভাবেই। সকালবেলায় বিনোদিনী স্নান সেরে আমার কাছে আসতেই আমি রক্ষা কবচটা ওর কবজিতে শক্তভাবে বেঁধে দিলাম।
বিনোদিনী সেটা পরম ভক্তিতে মাথায় ঠেকিয়ে নত হয়ে প্রণাম করলো আমায়। একটা অদ্ভুত হাসি আমি লক্ষ্য করলাম মেয়েটার মুখ জুড়ে। হাসিটা মোটেও স্বাভাবিক ছিল না, কেমন যেন অন্য রকমের ছিল। যদিও সেদিকে বিশেষ গুরুত্ব না দিয়ে আমি বিনোদিনীকে বললাম, বিনোদিনী, তুমি অত্যন্ত সাবধানে থাকবে, বিশেষত রাত্রিবেলায়। একলা কোথাও বের হবে না, যেখানেই বের হবে সঙ্গে মধুকে নেবে, আর সবসময় চেষ্টা করবে মানুষজনের মাঝে থাকার। অন্ধকার জায়গায় ঘোরাফেরা করবে না মোটেও। এই নিয়মগুলো মূলত একটু মেনে চলো, তারপর আমি দেখছি কি করা যায়। আমার কথাগুলো মন দিয়ে শুনে সম্মতিসূচকভাবে মাথা নেড়ে বিনোদিনী এবার চলে গেল নিজের কাজ করতে। আমিও ভারী দুশ্চিন্তার মধ্যে বললাম। আমি স্থির করলাম কোনো নির্জন নিরালা স্থানে গিয়ে একবার ধ্যানে বসতে হবে আমায়। মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হতে হবে। একমাত্র দেবীই পারেন বিনোদিনীকে রক্ষা করবার উপায় বলে দিতে এবং বিনায়কের আত্মার বিনাশ ঘটানোর ব্যবস্থা করতে। অনেকক্ষণ সময় ধরে গল্প বলার পর এতক্ষণে তারানাথ তান্ত্রিক একটু বিরতি নিয়ে তিনি একবার বাড়ির অন্দরমহলে গেলেন। ঠাকুরমশাই কিছুটা সময়ে আর আসবেন না জেনে আমি আর কিশোরী দুখানি সিগারেট ধরালাম। মাঝে মধ্যেই ঠাকুরমশাই আমাদের ধূমপানের সুযোগ করে দেন। এইভাবেই আমেজ করে সিগারেটটা টান দিতে দিতে শূন্যে ধোঁয়া ছাড়লাম আমরা। জায়গাটা ভরে গেল ধূসর ধোঁয়ায়। অন্ধকারের মধ্যে ধোঁয়ার আস্তরণ কেমন যেন একটা রহস্য ঘন পরিবেশের সৃষ্টি করল। বৃষ্টির বেগ মনে হচ্ছে এতক্ষণে যেন একটু ধরতে শুরু করেছে। আরও মোটামুটি কিছুটা সময় লাগবে বৃষ্টিটা সম্পূর্ণ থামতে, অন্তত তেমনটাই আশা করা যায়। সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট অংশ দুটি আমরা ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের জমা জলে। জলের বুকে আগুন সমেত সেগুলি গিয়ে পড়তে ইচ্ছা করে আওয়াজ হয়ে নিভে গেল সেগুলো। আমরা আবার বেশ জাঁকিয়ে বসলাম তক্তাপোষের উপর। কিশোরী আমার কানের কাছে মুখ এনে ও ফিসফিস করে বলল, গল্পটার সত্যতা বিচার করার কোনো প্রয়োজন নেই, কিন্তু গল্পটা যে বেশ লোমহর্ষক, দারুণ, এ কথা মানতেই হবে। কি বলো বন্ধু? কিশোরীর এই এক বড় সন্দেহবাতিক স্বভাব। সে গল্প শুনতেও ছাড়বে না, আবার গল্পগুলি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে। এ কারণে আমি তার দিকে বড় বড় চোখে কটমট করে তাকালাম। সে আমার চোখের ভাব বুঝে ভিজে বেড়ালের ন্যায় নিজেকে গুটিয়ে নিল একরকম বাধ্য হয়ে। তারানাথ তান্ত্রিক গলা খাকারির মাধ্যমে আমাদের জানান দিয়ে এসে উপস্থিত হলেন সম্মুখে। তক্তার উপর নিজ স্থানে বসে তিনি পুনরায় স্বমহিমায় শুরু করলেন গল্প বলা। তো যা বলছিলাম, এরপর আমি এক বৃক্ষের তলায় বসে দেবীর ধ্যানে মগ্ন হলাম। কতক্ষণ ধ্যানে ডুবেছিলাম তার আর সঠিক হিসাব দিতে পারি না, তবে একসময় আমার বন্ধ চোখের তারায় ফুটে উঠল একটা দৃশ্য। আমি দেখলাম দেবী এসে উপস্থিত হয়েছেন আমার সম্মুখে। তবে আজ তিনি বড়ই বিচিত্রময়ী, অদ্ভুত দর্শনা। তিনি যেন আমার কোনো কাজে ভয়ানক রকমের ক্রুদ্ধ হয়ে আছেন, রাগে যেন ফেটে পড়ছেন। ক্রুদ্ধ কণ্ঠে দেবী আমায় আদেশ করলেন, তারানাথ, তোমার এমন ধারা কাজে আমি অত্যন্ত রুষ্ট হয়েছি। সবটা ভালোভাবে খুঁটিয়ে না জেনে, সবটা ভালোভাবে না বুঝে তুমি এই কাজ করলে কি করে? তাড়াতাড়ি নিজের ভুল সংশোধন করো, না হলে অনর্থ ঘটে যাবে, মহা অনর্থ। দেবী অদৃশ্য হয়ে যেতে আমি বন্ধ চোখের পাতা খুললাম। আমার সর্বাঙ্গ জুড়ে একটা অযাচিত ভয় খেলে গেল। কি ভুল করেছি আমি, যার কারণে দেবী এত রুষ্ট হয়েছেন আমার প্রতি, তা আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। দ্বিতীয় দিন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আচমকা পেটটা মোচড় দিয়ে উঠল। বুঝলাম প্রকৃতির ডাক এসেছে, বাইরে যাওয়াটা অত্যন্ত জরুরি। কাউকে ঘুম থেকে না তুলে আমি একাই লণ্ঠনখানা হাতে নিয়ে ঘরের আগল খুলে সদর বেরিয়ে এলাম ছাতিম তলা হয়ে পুকুর পাড়ের দিকে। চারিদিক একেবারে নিচু, কোথাও কোনো আওয়াজ নেই। নিজের পক্ষে একটা ঝিঝি পর্যন্ত ডাকছে না।
আমার মনে হয় আমি যেন মনুষ্য লোকে নয়, কোনো অতীন্দ্রিয়াতীত জগতে এসে উপস্থিত হয়েছি। পেটের মধ্যে চাপ বৃদ্ধি পাওয়ার দরুন আমি তাড়াতাড়ি পা চালিয়ে পুকুর পাড়ের একটা বুনো ঝোপ দেখে তার কাছে গিয়েই বসলাম। কাজ সেরে হাত পা ধুয়ে বাড়ি ফেরার পথে ঘটল সেই ঘটনা। কোথাও এতটুকু হাওয়া নেই, হ্যারিকেনের যথেষ্ট তেল থাকা সত্ত্বেও আচমকা বিনা কারণে দপ করে নিভে গেল অগ্নিশিখা। ঘুটঘুটে অন্ধকার যেন গিলে খেল আমার আলোক উজ্জ্বল চারপাশ। আমার ঘাটটা কেমন যেন শিরশির করে উঠল। পায়ের তলা থেকে একটা কাঁপন ক্রমে ছড়িয়ে পড়ল ঊর্ধ্বপানে। একটা আদি অকৃত্রিম ভয় অনুভূত হলো সারা শরীর জুড়ে। আমি এবার হাঁটতে শুরু করলাম। আমার কানে এলো একটা খসখস শব্দ। মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। আমার নাকে এলো একটা অদ্ভুত বাজে গা গোলানো গন্ধ। পিছন ফিরে তাকাতে আর কাউকে দেখতে পেলাম না। পুনরায় হাঁটা শুরু করলাম আমি। আচমকা বাতাসের বেগ বাড়তে লাগলো, ঝড় উঠল, আর তার সাথে হাওয়ায় ভেসে এলো পরিচিত অপার্থিব এক কণ্ঠস্বর। তারানাথ, এখনো বারে বারে সাবধান করছি তোমায়। যদি নিজের ভালো চাও, সব দিক রক্ষা করতে চাও, তাহলে যে অন্যায় কার্য তুমি করেছো, অর্থাৎ বিনোদিনীর শরীর থেকে ওই মন্তব্যুত কবচটি খুলে নাও, নচেৎ তোমার মহা অনর্থ হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কাজ তুমি করেছ তার কারণেই তোমার ইষ্টদেবী পর্যন্ত তোমার উপরে অসন্তুষ্ট হয়েছেন। সব দিক না জেনে না বুঝে কেবল একতরফা শুনে সবকিছু বিচার করা মোটেও উচিত নয়। আমি বুঝলাম বিনায়কের আত্মার কিছুই আর অজানা নেই। এবার আমার সত্যি একটু ভয় লাগলো। নিজের জন্য নয়, বিনোদিনীর জন্য। যদি এই আত্মা আমার উপরে রগের শোধ ওই নিষ্পাপ মেয়েটার মাধ্যমে নেয়, তাহলে নিজেকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চোখ বন্ধ করে আমি আবার মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করলাম। আমার আর ভয় লাগলো না। ভয়টা কেমন যেন গায়েব হয়ে গেল কর্পূরের মতো। ভয়ের পরিবর্তে যেটা এলো সেটা হলো বুক ভরা সাহস। আমি বুঝলাম এই সুযোগ বিনায়কের আত্মার কাছ থেকে সবটা খোলসাভাবে জেনে নিতে হবে আমায়। সত্যি তো, দেবী কেন আমার উপর রেগে গেলেন তা যে আমিও জানি না। কি চাও তুমি? কেন বিনোদিনী সর্বনাশ করতে এমন উঠে পড়ে লেগেছ? নিরীহ মেয়েটার সুখের সংসার বুঝি তোমার চক্ষুশূল হয়ে উঠেছে? আমার কথাগুলো শুনে সে পাগলের মতো খলখল করে হেসে উঠল পিশাচসুলভ। তারপর মুখ বিকৃত করে প্রবল জিঘাংসার সাথে বলল, নিরীহ? কে নিরীহ? ওই 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 বিনোদিনী একটা আস্ত শয়তানি। সে, তার প্রকৃত রূপ তোমার কাছে অধরাই থেকে গেছে। তুমি তাকে সুরক্ষিত করে কি যে মহাভুল করেছ তা যদি তুমি জানতে। সে তোমায় যা যা বলে এখানে এনেছে তার পুরোটাই মিথ্যে, সম্পূর্ণ সাজানো। সে তোমায় কেবল ব্যবহার করেছে নিজের কাজে। তোমাকে দিয়ে কাজ হাসিল করেছে সে। প্রাণ রক্ষাকারী রক্ষা কবচ যা তাকে জীবিত রেখেছে এখনো, এরকম কিছুই তো সে চেয়েছিল, যা তার একান্ত প্রয়োজন ছিল আমার হাত থেকে বাঁচতে। তুমি যদি ওই রক্ষা কবচ ওকে না দিতে, তাহলে আমি বহু পূর্বেই ওর কাল হয়ে ওকে মেরে ফেলতাম। কি মিথ্যা বলেছে বিনোদিনী আমায়? কোনটা সত্য বলেছে তাই বলো। সে তোমায় যা যা বলেছে তার সবটাই মিথ্যে। আমি তাকে প্রত্যাখ্যান করিনি, বরং প্রত্যাখ্যান করেছে সে আমায়। এই গ্রামের ছেলে মধুর সাথে তার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর সে কথা জানতে পেরে আমি নিজে গিয়েছিলাম তার কাছে আমাদের প্রেমের পরিণতির কথা বলতে। কিন্তু সে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় তার বাড়ির পিছন থেকে। সে মুখের উপর পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমার সাথে আর কোনো সম্পর্ক সে রাখতে চায়।
আমাদের দীর্ঘদিনের ভালোবাসা, প্রেম এক নিমেষে সব তুচ্ছ হয়ে যায় অর্থের কাছে, বিশাল প্রতিপত্তির কাছে। আমি গ্রামের এক অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে। আমাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। কিন্তু মধুর পরিবার ছিল অনেক বেশি সচ্ছল। তাদের কাছে রয়েছে অনেক বিঘে জমি, ঘর ভরা বড় বড় ধানের গোলা, পুকুর ভরা মাছ। শহরে কিসের যেন একটা ব্যবসাও আছে, যা মধুর বাবা সামলায়। আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল টপ টপ করে বিনোদিনীর অমন নিষ্ঠুর নির্দয় আচরণ এবং ওর কাছে কাট কাট কথাগুলো শুনে। কি করে মেয়েটা পারলো আমার সাথে এমন ছলনা করতে? সে যখন যা চেয়েছে, আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করে তাকে সবটা দেওয়ার চেষ্টা করেছিলাম, সবটা। মানছি আমার কাছে অত বেশি অর্থ প্রতিপত্তি নেই, কিন্তু তাতে কি হয়েছে? সে তো সবটা জেনেই আমায় ভালোবেসেছিল, আমায় আপন করে নিয়েছিল। আসলে আসলে মানুষ এমনই খামখেয়ালি গোছের হয়। হঠাৎ করে হাতে চাঁদ পেলে সে ভুলে যায় সবকিছু। বিনোদিনীও ঠিক তাই করেছিল। বড় দিঘির মিষ্টি জলের স্বাদ পেয়ে সে ভুলে গিয়েছিল তার পুরনো ছোট্ট ডোবাটাকে। কেবলমাত্র তার কারণেই আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। মৃত্যুর পরেও শান্তি পেলাম না আমি। অবশ্য তেমনটাই ছিল খুব স্বাভাবিক। আমি এবার ওকে আবার সঙ্গে নিয়ে যেতে এসেছি। আমি কিছুতেই ছাড়বো না, এই প্রতারণার বদলা আমি নেবই। ওর শ্বশুর বাড়ি কোনো মানুষের প্রতি আমার বিন্দু মাত্র ক্ষোভ নেই। আমি কেবলমাত্র বিনোদিনীর সর্বনাশ করব। তার মৃত্যু অবধারিত, তবেই আমার আত্মা চিরশান্তি লাভ করবে। সে কি ঠাকুরমশাই? তার মানে বিনোদিনী আপনাকে যা যা বলেছিল সেটা ছিল সম্পূর্ণ মিথ্যা? তবে আসল দোষী ছিল ওই মেয়েটাই, আর বিনায়ক ছিল সম্পূর্ণ নির্দোষ। অথচ তাকে ভুল বুঝে এমনটা আপনি কি করে করলেন ঠাকুরমশাই? আপনার তো ভুল হবার কথা নয়। কেন আমার ভুল হবার কথা নয়? কেন আমি কি মানুষ নই? মানুষ মাত্রই তো ভুল হয়। আমারও মহা ভুল হয়েছিল সেদিন। সবটা ভালোভাবে না খোঁজ খবর নিয়ে অন্ধের মতো বিনোদিনীকে বিশ্বাস করেছিলাম। আসলে মেয়ে মানুষের চোখের জল, তার কাতর কণ্ঠ আমায় দুর্বল করে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি ওই চোখের জলের আড়ালে লুকিয়ে থাকতে পারে নিজেকে বাঁচানোর উদ্দেশ্য। এতক্ষণে পরিষ্কার হলো আমার কাছে যে মধুসুন্দরী দেবী ঠিক কী কারণে আমার উপর অমন রেগেছিলেন। আমি করজোড়ে ক্ষমা চাইলাম দেবীর কাছে, সাথে ক্ষমা চাইলাম বিনায়কের আত্মার কাছেও। সত্যি মহা ভুল হয়েছে আমার। প্রকৃত অপরাধীকে শাস্তি না দিয়ে তাকে সুরক্ষা প্রদান করেছি আমি। বিনায়কের উদ্দেশ্যে আমি এবার উচ্চকণ্ঠে বললাম, আচ্ছা, এতক্ষণে তবে গোটা বিষয়টা জলের মতো পরিষ্কার হলো আমার কাছে। বিনায়ক, তুমি আমাকে ক্ষমা করো। সত্যি আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম বিনোদিনীকে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার কাছে বাধা হয়ে আমি দাঁড়াবো না। অন্যায় করলে তার শাস্তি তাকে পেতেই হবে। এক্ষেত্রে আমার কিছুই করার নেই, সে কথা তো তার জানা উচিত। আমি তোমায় কথা দিচ্ছি বিনায়ক, যেন তেন প্রকারণা যেভাবেই হোক ওর হাত থেকে আমি রক্ষা কবচটি খুলবই। তুমি শুধু সেই সুযোগটি কাজে লাগিও। আমি একবার কবচ খোলার মাত্রই তুমি তাকে শাস্তি দিও, প্রতারণার চরম শাস্তি। বিনোদিনী, একবার এদিকে এসো তো। কি হয়েছে? আমাকে ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। বলুন, কি দরকার? আচ্ছা বিনোদিনী, আর তোমাকে বিনায়কের আত্মা কোনো রকম জ্বালাতন করছে না তো? আমার কথায় বিনোদিনী একটা চড়া হাসি হাসল। তার ওই হাসি দেখে আমার সর্বাঙ্গে যেন সহসা এক তীব্র আগুন লাগলো। আমার মনে হচ্ছিল কোনো ভনিতা না করে এক টানে তার হাত থেকে ছিঁড়ে ফেলি রক্ষা কবচখানা। কিন্তু এমনটা করলে মোটে চলবে না। সে ছিল অত্যন্ত ধুরন্ধর প্রকৃতির নারী, তাই সেখানা আমাকে হাসিল করতে হবে অত্যন্ত কৌশলের সাহায্যে।
না ঠাকুরমশাই, আপনার এই রক্ষা কবচটি অব্যর্থ কাজ করেছে বলতেই হবে। ঠিক যেমনটা আমি চেয়েছিলাম তেমনটাই ঘটেছে। এই রক্ষা কবচের চলে বিনায়কের অশুভ প্রেতাত্মা আমার সন্নিকটে আসতে পারেনি। আর যবে থেকে আমি এটা ধারণ করেছি তবে থেকে বেশ সুরক্ষিত বোধ করছি। সবই আপনার কৃপা। বেশ, বুঝলাম। কিন্তু বিনোদিনী, একটা সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা ঠাকুরমশাই? সমস্যাটা হলো এই যে তোমাকে এই রক্ষা কবচটি একবার দেহ থেকে খুলতে হবে। খুলতে হবে? কিন্তু কেন? কারণ আমি উপলব্ধি করছি যে রক্ষা কবচটা আমি তোমায় দিয়েছিলাম তার ক্ষমতা আগের তুলনায় অধিক পরিমাণে কমে যাচ্ছে দ্রুততার সাথে। আমাকে আর একবার যজ্ঞে বসতে হবে এই কবচখানা নিয়ে। সে কি কথা? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি খুলে দিচ্ছি এখানে। বিনোদিনীর কথায় আমি প্রবল আপত্তি তুলে বললাম, না না বিনোদিনী, এখন নয়, তুমি বরং সন্ধ্যার সময় এই কাজটা করো। আমার হাতে দিও এই কবচখানা, তারপর বাকিটা না হয় যা ঘটা তাই ঘটবে। বিনোদিনী আমার কথায় রাজি হয়েছে দেখে অত্যন্ত প্রফুল্লিত হলাম আমি, কিন্তু সেই আনন্দের ছটা বাইরে একটুও প্রকাশ করলাম না। সে এবার নিজের কাজে বেরিয়ে গেল ঘর ছেড়ে। অধীর আগ্রহের সাথে প্রহর গুনতে লাগলাম সন্ধ্যা। ঠিক সন্ধ্যা নামার পর বাড়ির চাতালে আমি, বিনোদিনী আর তার শ্বশুর বাড়ির সকলে উপস্থিত হলাম। অবশ্য তাদের সবাইকে একত্রে জড়ো হতে আমি বলেছিলাম। এবার সবার সামনে আমি বিনোদিনীকে বললাম, কই বিনোদিনী, নাও এবার খুলে ফেলো দেখি হাতের রক্ষা কবচখানা। এই নিন ঠাকুরমশাই, এই যে এই নিন। একথা বলে বিনোদিনী এবার দ্রুততার সাথে খুলে ফেলল হাতের তাবিজখানা। আমার মুখে চওড়া হাসি ফুটল হাতে কবচটি পেয়ে। আমি এবার দুই বাহু দুদিকে প্রসারিত করে উচ্চ কণ্ঠে বললাম, কোথায় হে বিনায়ক, এসো, আমার কাজ আমি করে দিয়েছি, এবার তোমার পালা। সাথে সাথে হু হু করে একটা ঘূর্ণিঝড় উঠল প্রকৃতির মাঝে। বিশ্বাস করো তোমরা, ঝড়ের কোনো রূপ পূর্বাভাস ছিল না কয়েক মুহূর্ত আগেও। একেবারে মেঘমুক্ত ঝকঝকে আকাশে সহসা একটা ঝড় উঠল। আমি ভালোভাবে চেয়ে দেখলাম ঝড় কোথায়। একটা কালো বৃহৎ দানবের মতো অশুভ শক্তি ঝড়ের রূপ নিয়ে বিকট চিৎকার করে এগিয়ে আসছে বাড়ির দিকে। সবাই যে যেদিকে পারল ছুটে সরে গেল। আমিও কয়েক পা পিছিয়ে এলাম বিনোদিনী থেকে। বিনায়কের আত্মারূপী সেই বিশাল ঝড় তার তাণ্ডবলীলা চালিয়ে বিনোদিনীকে সেই ঘূর্ণনের ভেতর ঢুকিয়ে দিল। তারপর আচমকা মঠ শব্দে তার ঘাড় মুটকে দিতেই ধীরে ধীরে বায়ুর চাপ পুনরায় কমে গেল। বিনায়কের আত্মা মুক্তি পেল তার প্রতারণাকারী প্রেমিকাকে শাস্তি দিয়ে। আমিও স্বস্তি বোধ করলাম নিজের করা ভুল সংশোধন করতে পেরেছি দেখে। দেবী আমার উপর সন্তুষ্ট হলেন। গোটা বিষয়টা খুলে বললাম বিনোদিনীর শ্বশুরবাড়ির পরিবারের সকলকে। তারা অত্যাধিক পরিমাণে রুষ্ট হয়ে পড়ল মৃত মেয়েটার উপর। তারা মৃতদেহ সৎকারের জন্য তারা ব্যবস্থা করল। আমিও বেরিয়ে এলাম ধীরে ধীরে সেখান থেকে। মনটা ভারী খারাপ হয়ে গেল আমার, কিন্তু এক্ষেত্রে কিছুই করার ছিল না, কারণ পাপ করলে সে পাপের শাস্তি যে পেতেই হয়। কিশোরী এবার বলল, কিন্তু ঠাকুরমশাই, আপনি কি বিনোদিনীর সাথে ঠিক করলেন? সেই মেয়েটা তো আপনাকে বিশ্বাস করে ভরসা করে তার দেহ থেকে রক্ষা কবচটা খুলে দিয়েছিল। আমি ভাবলাম কিশোরীর কথায় তারানাথ তান্ত্রিক হয়তো ভয়ানক রকমের চটে যাবেন, কিন্তু তার পরিবর্তে তিনি ব্যঙ্গের হাসি হেসে বললেন, আসলে কি জানো হে কিশোরী, কাউকে ঠকালে নিজেকেও ঠকে যেতে হয়, এটাই হলো ধ্রুব সত্য। এছাড়া পাপ করলে সে পাপের শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। ওই যে কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। বিনোদিনীর সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। তারানাথ তান্ত্রিকের গল্প বলা শেষ হতেই আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম মঠ লেনের বাইরে। বৃষ্টি পুরোপুরি থেমেছে।
সঙ্গে ছাতা না থাকার কারণে হনহনিয়ে পা চালালাম আমরা। অন্ধকার রাস্তাঘাটের কিছু কিছু অংশ ডুবে গেছে জলে। জলের বুকে ছপ ছপ শব্দ তুলে গাল গল্প করতে করতে এগিয়ে গেলাম দুজন মিলে। শুনছিলেন প্রখ্যাত লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও ডুবপুকুর এবং বিনোদী। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং মেঘনা। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে সায়র এবং সায়ক। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।